সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা গতকালকে যেটা করেছেন যে আমরা ডেটা কমিউনিকেশন এন্ড কম্পিউটার নেটওয়ার্ক এর উপরে ইন্ট্রোডাকশন কিছু আলোচনা করেছিলাম। আশা করি কালকে ছিলেন সবাই। সো নেটওয়ার্কিং বিষয়টা কি? নেটওয়ার্কিং হচ্ছে যে অনেকগুলি ডিভাইসকে ইন্টারকানেক্ট করা যাতে তারা নিজেদের মধ্যে ফাইল এবং রিসোর্স এগুলি শেয়ার করতে পারে। এটা হচ্ছে মেইন টার্গেট। প্লাস আরেকটা টার্গেট হচ্ছে ডিসটেন্স কমিউনিকেশন, মানে লং ডিসটেন্স কমিউনিকেশন। আপনি এক জায়গায় আছেন, আপনি আরেকজনের সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন, সে লং ডিসটেন্সে আছে। এই লং ডিসটেন্স কমিউনিকেশন আগে আমরা কি করতাম যে ইউজিং লেটার্স অথবা টেলিগ্রামস, বাট যেটা এখন অনেক ইজিয়ার হয়ে গেছে আমাদের মেসেঞ্জার টাইপের অ্যাপসগুলির মাধ্যমে। এই টাইপের অ্যাপসগুলি কাজ করে বেসিক্যালি কম্পিউটার নেটওয়ার্কের থিওরির উপরে। আজকে আমাদের ল্যাব সেশনে আমরা যেটা করব যে কম্পিউটার নেটওয়ার্কের ভিতরে ডিভাইসেসগুলি কিভাবে কানেক্ট হয়, ডিভাইসেসগুলি কানেকশন যখন প্যাকেট সেন্ড করছে একটা থেকে আরেকটায়, সেটা কিভাবে প্যাকেটটা যাচ্ছে এবং নেটওয়ার্কের জন্য আইপি কিভাবে কনফিগারেশন করতে হয়, আইপি ক্লাস কি, এইগুলি গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্টে আজকে যেহেতু প্রথম ল্যাব ক্লাস, আপনাদের সামনে যে সফটওয়্যারটার সিমুলেশন সফটওয়্যারটার কথা বলছি, দ্যাট ইজ সিসকো প্যাকেট ট্রেসার, CISCO। এটা একটা সিমুলেশন সফটওয়্যার। সিসকো একটা কোম্পানি যার নাম হয়তো আপনারা শুনেছেন, CCNA, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা নেটওয়ার্কিং এর উপরে একটা কোর্স। তো যেই কোর্সে আপনি যদি অনলাইন সার্টিফাইড হন তাহলে দেখা যাচ্ছে আপনাকে একজন নেটওয়ার্ক প্রফেশনাল হিসাবে রিকগনাইজ করা হয় এবং আপনি এই টাইপের কাজগুলিকে করতে পারবেন, মানে জবগুলি করতে পারবেন। অ্যান্ড ইটস অফকোর্স এ প্রেস্টিজিয়াস হচ্ছে ডিগ্রি, CCNA সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। তো এইটা করার জন্য ওই যে প্যাকেট ট্রেসার, এই যে সফটওয়্যারটা দেখছেন সিসকো প্যাকেট ট্রেসার, এইটার মধ্যে দিয়ে বেশ কিছু প্র্যাকটিস আছে। কিছু প্র্যাকটিস আমরা এখানে করব, কিছু অ্যাসাইনমেন্টস আকারে আপনাদের দেওয়া হবে। অ্যাসাইনমেন্টগুলি এমনভাবে দেওয়া হবে যে আপনাদেরকে আমি একটা ভিডিওই দিয়ে দিব, আপনারা ওই ভিডিও দেখে দেখে পুরো কাজটা করবেন, বাট পুরো কাজটা আপনাকে করতে হবে। কনফিগারেশন করা, আইপি বসানো, প্যাকেট করে সেন্ড হচ্ছে কিনা সেগুলিকে চেক করা, তারপরে আপনি যে টপোলজিসগুলি করছেন টপোলজিসগুলি ঠিকমতো বিল্ড করেছেন কিনা, পজিশনিং ঠিকমতো আছে কিনা, এই বিষয়গুলি এই সিমুলেটরের মধ্যে করব। আজকে আমরা এই প্যাকেট ট্রেসার সফটওয়্যারটাকে দেখব এবং এটার মাধ্যমে একদম বেসিক কাজ, যেটা মনে করেন যে বেসিক কাজ বলতে একদম শুরুতে ইনিশিয়াল কাজ হচ্ছে, মনে করেন যে একটা পিসি আছে আর একটা এখানে ল্যাপটপ আছে, এই দুইটার মধ্যে আমরা যদি জাস্ট ফাইল আদান প্রদান করতে চাই, অথবা মনে করেন যে এই পিসিটার সাথে প্লিজ একটা প্রিন্টার কানেক্টেড আছে, আমার বাসায় একটা প্রিন্টারই আছে মনে করেন, এই পিসির সাথে একটা প্রিন্টার কানেক্ট আছে, ল্যাপটপ থেকে যেন এই প্রিন্টারকেও পায়, ল্যাপটপের সাথে কিন্তু ডাইরেক্ট কানেক্টেড নেই। এই ধরনের ছোট কাজ দিয়ে আজকে আমরা শুরু করব এবং এই প্যাকেট ট্রেসার সফটওয়্যারটাকে দেখব। প্যাকেট ট্রেসার এর যে আইকন আমি স্ক্রিনে আপনারা দেখেন যে আপনাদের প্রত্যেকটা ডিভাইসে প্যাকেট ট্রেসার ইনস্টল করা আছে। আইকন ডেস্কটপেই আছে, বাট তারপর যদি না পান তাহলে এই যে দেখেন যে জাস্ট সার্চ করলেই সিসকো প্যাকেট ট্রেসার অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশনটা যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা সবাই পেয়েছেন প্যাকেট ট্রেসার। আচ্ছা, ক্লিক করলে দেখেন যে একটা সফটওয়্যার ওপেন হবে, বাট কন্ডিশন হচ্ছে যে ফার্স্টে আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে। অ্যাকাউন্ট ছাড়া লগ ইন করা যাবে না। তো অ্যাকাউন্ট যে লগ ইন করা লাগবে, অ্যাকাউন্ট একটা ফ্রি অ্যাকাউন্ট খুব সহজেই করা যায়, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট করা যায়। বাট আমরা আপাতত স্কিপ করি, আপনারা বাসায় যেয়ে অ্যাকাউন্টটা করে নিন। আপনারা জাস্ট জেনারেল যে জিমেল অ্যাড্রেস আছে ওইটা দিয়েই হচ্ছে ইন করে নিতে পারবেন। বাট যদি অ্যাকাউন্ট না করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে নেট কানেকশনটাকে অফ করে নিতে হবে। এই যে দেখেন উইন্ডো চলে আসছে, এখানে আমি লগ ইন না করলে আমাকে ঢুকতে দিবে না, পেছনে ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যার চালু হয়েছে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। দুইটা ওয়ে কিভাবে আমরা কাজ করব, একটা হচ্ছে অ্যাকাউন্ট করে নেন, অ্যাকাউন্ট করে নিয়ে কিপ মি লগড ইন দিয়ে রাখেন, নেক্সট থেকে আর চাইবে না আপনাকে অ্যাকাউন্ট পাসওয়ার্ড।
এটা করবেন আপনার পার্সোনাল পিসিতে। কিন্তু যখন আপনি কমন পিসিতে ইউজ করছেন তখন আপনি দেখা গেল অ্যাকাউন্টে লগ ইন করলে লগ আউট করে দিয়ে যাওয়াটা ভালো। না করে দিলেও কোনো সমস্যা নাই, কারণ আপনি কোনো একটা জিমেল দিয়ে যদি অ্যাকাউন্ট করেন, আপনি তো জিমেল পাচ্ছে না কেউ, এই অ্যাকাউন্টে যদি আপনার কেউ ঢুকে তাতে কিছু যায় আসে না। কারণ আপনি এখানে যে আপনার অ্যাকাউন্টে ঢুকে আছেন, ঢুকে রেখে লগ আউট করে যেতে ভুলে গেছেন, তাতে কিছু যায় আসে না, আরেকজন এসে করলে কোনো সমস্যা নেই। বাট আপনি এটাকে বাইপাস করতে পারেন কিভাবে? আপনি সিম্পলি ওয়াইফাইটাকে অফ করে দিবেন। যেহেতু আমার কেবল কানেকশন আছে, আমাকে তাহলে কেবলটাকে একটু রিমুভ করে নিতে হচ্ছে, অথবা আপনি ওইখান থেকে ডেটাটাকে ডিসেবল করে দিতে পারেন। বাট আপনারা এখানে ডিসেবল করতে পারবেন না, কারণ অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ দেওয়া নেই। আপনারা তো জানেন যে কোনো কিছু সিস্টেমে চেঞ্জ করতে গেলে অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ লাগে, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার লাগে বা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা লাগে। যেমনটা দেখেন যে নেটওয়ার্কের ডিটেলস আপনারা কিভাবে দেখেন, এই যে এইখানে একটা নেটওয়ার্ক আইকন আছে দেখতে পাচ্ছেন, এটার উপরে রাইট ক্লিক করলে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং। এই যে এটার মধ্যে থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার কানেকশনটা কি আছে, ইথারনেট 2 দিয়ে কানেক্টেড আছে, ওয়াইফাই দিয়ে কানেক্টেড নাই আমারটা। এইটাকে কিভাবে ডিসেবল করে? ডিসেবল করা যায় না যে আমি নেটের কানেক্ট আছে বাট আমি আপাতত একটু বন্ধ রাখবো নেট কানেকশন। সো নেট কানেকশনটাকে ডিসেবল করার জন্য আপনাদেরকে যে স্ট্যাটাসে আসতে পারেন, এই যে পাশ থেকে স্ট্যাটাসে আসতে পারেন, প্রপার্টিজ, স্ট্যাটাসে এই যে ইথারনেটে আসে, হ্যাঁ ওই যে এখান থেকে ডিসেবল করে দেওয়া যায় এক এক ভার্সনে, মানে উইন্ডোজের এক এক ভার্সনে এই যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখান থেকে এই যে দেখেন কোনটা এনেবল আছে ডিসেবল আছে। আমাদের ভিএমওয়্যার নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবং ভিএমওয়্যার এই দুইটা ডিসেবল আছে। এইটাকে আমরা ডিসেবল করে দিলে আমার ইন্টারনেট কিন্তু বন্ধ হয়ে যাবে, কিন্তু এই ডিসেবল আপনি করতে পারবেন না। ইউ নিড অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ। সো অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ আমাদের নাই, আমাদের পাসওয়ার্ড নাই আমাদের কাছে। সো আমরা কি করব? আমরা এইটাকে করার জন্য এটা ক্যান্সেল করে দেন। দেখতে পাচ্ছেন যে কি কি কানেকশন আমার আছে, ডিটেইলস কানেকশনসগুলি এখানে দেখায় সব। এই অপশনসগুলিতে আপনার যতগুলি কানেকশন কম্পিউটারে আছে সব কানেকশনগুলিকে দেখাবে। ইভেন আপনারা যদি মাই কম্পিউটারে আসেন, মনে করেন যে মাই কম্পিউটার তো সবাই জানেন, এইখানে দেখেন দিস পিসি নিচে একটা আছে অপশন নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যে যদি দেন তাহলে এইখানে আপনাদের যত ফোল্ডার শেয়ার করা থাকবে সব শেয়ার ফোল্ডার এখানে দেখতে পাবেন নেটওয়ার্কের মধ্যে, উইথ আইপি অ্যাড্রেস দিয়ে পিসি সহ চলে আসবে এখানে। এই মাই কম্পিউটার মানে হচ্ছে কি, আমার লোকাল কম্পিউটারের মধ্যে কি কি আছে স্টোরেজ, নেটওয়ার্কে গেলে নেটওয়ার্কের মধ্যে কি কি রিসোর্স শেয়ার করা আছে, আইদার প্রিন্টার, স্ক্যানার, এগুলি শেয়ার করা থাকতে পারে, সেগুলো এখানে দেখতে পাবেন, সব লিস্ট আকারে আসবে। এবং এই নেটওয়ার্কের মধ্যে যে ফোল্ডার, যে কম্পিউটারে হোক যে ফোল্ডার শেয়ার করা আছে, সেই শেয়ার ফোল্ডারগুলি সব আপনারা এইখানটাই দেখতে পাবেন। এখন আমাদের এখানে যদি মনে করেন যে একটা ফোল্ডারকে আমরা শেয়ার করি, দিস পিসি থেকে আমরা সি ড্রাইভে যে মনে করেন যে অটোডেস্ক, এই ফোল্ডারটাকে শেয়ার ফোল্ডার করতে চাই, একটা ফোল্ডার নেটওয়ার্কে শেয়ার করব যাতে সবাই এইটাকে অ্যাক্সেস করতে পারে। এটা খুব সহজ একটা কাজ, আমরা কি এগুলি জানি? এই যে আপনার প্রপার্টিসে আসবেন, যে ফোল্ডারটাকে আপনি শেয়ার করতে চান সেটার প্রপার্টিসে আসবেন। আপনি যদি একটা ব্ল্যাঙ্ক ফোল্ডারকে শেয়ার করতে চান যে কন্টেন্ট পরে দিব, তাহলে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন, সেটাকে এরকম প্রপার্টিসে আসবেন এবং এখানে দেখেন যে শেয়ারিং, জেনারেলের পরে শেয়ারিং ট্যাব আছে। শেয়ারিং ট্যাবে আসলে দেখেন যে অটোডেস্ক ফোল্ডারটা নিয়েছি, এটা নট শেয়ার্ড লেখাচ্ছে এবং নেটওয়ার্ক পাথ তার নিচে খেয়াল করেন যে নট শেয়ার্ড, এই ফোল্ডারটা এখন শেয়ার করা হয়নি। শেয়ার করব কিভাবে? এই নিচের শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করলে এই ফোল্ডারটা শেয়ার হয়ে যাবে এবং এখানে দেখেন যে লেখাগুলো একটু খেয়াল করবেন, চুজ পিপল অন ইওর নেটওয়ার্ক টু শেয়ার উইথ। আপনি এখানে চাইলে, আমি নর্মালি যদি কোনো ইউজারকে অ্যাড না করি তাহলে সবার জন্য শেয়ার হয়ে যাবে, বাট আমি চাচ্ছি যে এখানে তো 10টা কম্পিউটার আছে, আমি চাচ্ছি স্পেসিফিক এই দুইটা কম্পিউটারে শেয়ার দেব। তাহলে ওই দুইটা কম্পিউটারের আইপি দেখে সেই দুইটা কম্পিউটারে দিয়ে দিতে হবে। মানে এখানে আপনি যে এখানে কার্সরটা ব্লিঙ্ক করছে, এইখানে আপনি আইপি বা কম্পিউটারের নাম
যেমন ল্যাব PC-2 নামটাকে একদম পরিপূর্ণ ওইভাবে লিখতে হবে, কোনো একটা স্পেস বা ড্যাশ কম বেশি হলে হবে না। ঠিক মতো নামটা দিয়ে আপনি অ্যাড করতে পারবেন, অথবা ডিরেক্টলি আইপি অ্যাড্রেস দিয়েও পাশে ওই অ্যাড বাটনটা তখন এনেবল হয়ে যাবে যখন আপনি টাইপ করবেন, দেন ওইটাকে অ্যাড করতে পারবেন স্পেসিফিক ইউজার। বাট আমি যদি সবাইকে অ্যাড করে দিতে চাই এবং পারমিশন কি দিতে চাই, রিড রাইট নাকি শুধু রিড। আপনাদেরকে গতকালকে ক্লাসে বলছিলাম লিনাক্সে 3 রকম পারমিশন দেওয়া যায়, বাট উইন্ডোজে 2 রকম পারমিশন দেওয়া যায়। একটা হচ্ছে শুধু রিড করতে পারবে, আর একটা হচ্ছে রাইট করতে পারবে। রাইট করতে পারা মানে রিড রাইট, RW। RW মানে হচ্ছে যে সে ফাইলটাকে ডিলিট পর্যন্ত করে দিতে পারবে, রাইট করা মানে। তো এখান থেকে আমরা জাস্ট শেয়ারে ক্লিক করব, কোথাও কিছু করিনি, জাস্ট শেয়ারে ক্লিক করব এবং শেয়ারে ক্লিক করলে আপনাকে তো অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ লাগবে, থাকলেই আপনারা ফোল্ডারটা ওকে করলে শেয়ার হয়ে যাবে। শেয়ার হয়ে গেলে দেন আপনাদের সব পিসিগুলি থেকে ওই নেটওয়ার্ক ফোল্ডারে যে মাই কম্পিউটারের নিচে যে নেটওয়ার্ক, ওখানে ঢুকলে এই অ্যাড্রেস ফোল্ডারটাকে দেখতে পেতেন। জাস্ট এতটুকুই আসছে, জাস্ট পাসওয়ার্ডটা আমার জানা লাগবে। এখন যেহেতু আপনাদেরকে জিজ্ঞেস করলাম কেন, যে বাসায় সবার পিসি যেহেতু আছে, ডেস্কটপ বা ল্যাপটপ যাই থাক, ওখানে আপনারা এগুলি ট্রাই করতে পারেন, হার্মফুল কিছু হবে না। প্রয়োজনে আপনারা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করেন, তার ভিতরে শেয়ার দেন, ঠিক আছে? স্যার লিনাক্স এক্সট্রা অপশন কি থাকে? এক্সিকিউট, ফাইলটাকে এক্সিকিউট করা, একটা ফাইলকে রান করা। এক্সিকিউট করা, এক্সিকিউট মানে হচ্ছে রান করা। ফাইলকে আপনি রান করতে পারবেন, আপনি রিড করতে পারবেন, রাইট করতে পারবেন, 3 রকম আছে। তো এক্সিকিউট পারমিশনও দিয়ে দিতে হয় আলাদাভাবে। তাহলে আপনি ওই পারমিশন দেওয়ার সময়, লিনাক্স তো বেসিক্যালি আমরা কোড লিখে কাজ করি, এরকম গ্রাফিক্যাল মোডও আছে লিনাক্সে, বাট আমরা বেসিক্যালি কোড লিখে কাজ করি। যেহেতু আমরা কোড লিখে কাজ করি, সো ওইটাই বেশি প্র্যাকটিস হয়, বাট এরকম গ্রাফিক্যাল মোডেও লিনাক্সের কাজ করা যায়। তাহলে আমরা শেয়ার বিষয়টা বুঝতে পারলাম। আমি জাস্ট পাসওয়ার্ডটা দিচ্ছি না দেখে শেয়ারিং হচ্ছে না। এর নিচে একটা ট্যাব আছে অ্যাডভান্স শেয়ারিং, এটা ঢুকতে গেলেই আপনার পাসওয়ার্ড চাইছে। অ্যাডভান্স শেয়ারিং এর মধ্যে ওই শেয়ারিং এর আরো কিছু অপশনস আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অপশনগুলিকে এনেবল বা ডিসেবল করা, বা কোনটা অ্যাপ্লাই হবে কি হবে না সেটা আপনারা অপশনগুলিকে এনেবল বা ডিসেবল করে জাস্ট অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসছি আমাদের প্যাকেট ট্রেসার যেখানে ছিলাম আগে। তো দেখেন, আমি যদি এইখানে কিপ মি লগ ইন 3 মান্থসের জন্য দিয়ে আমি যে কোনো একটা দেন, সিস্কো একাডেমি বা স্কিল ফর অল দিলেও আপনাকে ওই অ্যাকাউন্ট চাচ্ছে। অ্যাকাউন্ট ছাড়া লগ ইন করা যাবে না। আমার অ্যাকাউন্ট আছে, বাট আমি মনে করি যে আমার অ্যাকাউন্টে লগ ইন করবো না। স্লো, এটা দিলেই সাথে সাথে চলে আসে যে লগ ইন, মানে নেটে সার্চ করতেছে। সো আমরা যদি এটাকে লগ ইন না করি বা এটাকে ক্রস করে দিই, দেখেন লেখা আসছে লগ ইন ফেল্ড, সিসকো প্যাকেট ট্রেসার উইল শাটিং ডাউন। মানে আমি যদি লগ ইন করতে না পারি তাহলে প্যাকেট ট্রেসার শাট ডাউন হয়ে যাচ্ছে, আমাকে কাজ করতে দিচ্ছে না। আপনি এখানে ওকে ছাড়া কোনো বাটন নাই, বুঝতেই পারছেন, ওকেই দিতে হবে। ওকে দিলে চলে যাচ্ছে, এই যে লগ ইন উইন্ডো আসছে, এইখানে ওই যে ইমেল দিয়ে লগ ইন দিলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। ইভেন উইথ আপনার গুগল দিয়েও লগ ইন করতে পারেন, গুগল দিলে আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস চাইবে আর কি। সো অ্যাক্সেস দিলেও কোনো অসুবিধা নাই। দেখেন যে আমরা সিম্পলি কি করছি, এই নেটের কেবলটাকে একটু লুজ করে রেখি, একটু লুজ করে এবার প্যাকেট ট্রেসার চালাই। দেখেন দেখেন ওই উইন্ডোটা আসছিল, এসে চলে গেছে। এখন কিন্তু আপনি কাজ করতে পারছেন। এই যে দেখেন মেনু, এই যে অপশনস মেনু সব আসছে। সো কেবলটাকে আমি আবার লাগিয়ে দিচ্ছি। আপনার পিসিতে আপনার এই কাজ করতে হবে না। আপনি কি ওইখান থেকে যে দেখালাম ওখান থেকে জাস্ট নেটওয়ার্কটা ওয়াইফাই অথবা ওয়ার্ড কানেকশন যদি থাকে ইথারনেট, এটাকে ডিসেবল করে নিলেই হচ্ছে। জাস্ট রাইট ক্লিক করলেই ওখানে অপশনস আসে একদম ডান পাশে উপরেরটা, ওখান থেকে ডিসেবল করে দিলেই হবে। আবার কেটে দিবেন না, আবার এটা চালু হয়ে গেলেই সাথে সাথে আবার এনেবল করে দেন, কোনো অসুবিধা নাই। একবার চালু হয়ে যাওয়ার পরে ইন্টারনেট আর কোনো ঝামেলা করবে না, ইন্টারনেট চলে আসছে। তো দিস ইজ দ্য ওয়ার্ক স্পেস অফ সিসকো প্যাকেট ট্রেসার। ইটস এ
পাওয়ারফুল সফটওয়্যার টুল যেটা আপনাদেরকে নেটওয়ার্কের কনফিগারেশন এবং এগুলি টেস্টিং করতে হেল্প করবে। আপনাদেরকে ফার্স্টে একটু কি করা যায় সেই জিনিসটা একটু দেখা দরকার। আপনাদের উপরে মেনুসগুলি আছে, মেনুসগুলি থেকে বুঝতেই পারছেন যে বিভিন্ন অপশনসগুলি টাইম টু টাইম যেটা প্রয়োজন হয় সেটা আসবে। তার নিচে এখানে আরও কিছু টুলস আছে, প্রত্যেকটার উপরে কার্সর নিয়ে গেলে ইজিলি বুঝতে পারবেন। কাজের সময় আমরা দেখব ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে নিচের এই অংশটুকু, এবং এখানে দেখেন রিয়েল টাইম এবং সিমুলেশন দুইটা মোড আছে, মোড দুইটা আলাদা আলাদা মোড, নিচে যে রিয়েল টাইম মোড, সিমুলেশন মোড। এবং যত ডিভাইসেস আমরা অ্যাড করতে পারি পসিবল, ইভেন আপনি আইওটি বেসড ডিভাইসগুলোকেও ইনস্টল করতে পারেন। আমি একটা রিমোট এসি, রিমোট ফ্রিজ, রিমোট লাইট ফ্যান, এইগুলি যেগুলি আপনি অ্যাপের মাধ্যমে চালাবেন। আপনি একটা অ্যান্ড্রয়েড ডিভাইসও নিতে পারি, সেটার মধ্যে অ্যাপ্লিকেশন দিয়ে, সেই অ্যাপ্লিকেশন দিয়ে আমি ওই ফ্যান লাইটগুলি অন অফ করে দেখতে পারি, টেস্টিং করা এখানে। তারপরে ওইটাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতেই পারেন। তো আমরা সবসময় একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করার আগে সেই নেটওয়ার্কটাকে একটা রাফ স্কেচ করে নেওয়া, যেমন একটা বিল্ডিংয়ের ডিজাইন ইঞ্জিনিয়ারের মাথায় আছে যে আমার এইভাবে হবে, কিন্তু তারপরেও পরিপূর্ণভাবে একটা ডিজাইন করা হয়, দেন ওই ডিজাইন দেখে দেখে কাজ করা হয়। তো ওই ডিজাইনটা যত কারেকশন ওই ডিজাইনটার মধ্যে, মনে করেন এই দেওয়ালটা এরকম না দিয়ে এই যে পিলারের একটু এই পাশে আগায় দিলে ভালো হতো, ওই পাশে জায়গাটা বাড়তো। এটা করার পরে আমি চিন্তা করে তো লাভ নাই, তাহলে দেওয়ালটা আবার ভাঙতে হবে। আমি যদি দেওয়ালটা করার আগেই চিন্তা করতাম যে আমি পিলারের এই পাশ বরাবর দেওয়ালটা দেই, তাহলে ওই পাশে জায়গাটা রাখি। প্ল্যানিংটা তো আগে। তো সেই নেটওয়ার্ক প্ল্যানিংটাও আমরা এই প্যাকেট ট্রেসারের মাধ্যমে প্র্যাকটিস করে নিব, দেন ওইটাকে রিয়েল টাইমে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। ছোট ছোট কাজ থেকে আপনারা আস্তে আস্তে একটু কম্বাইন্ড বড় কাজে আসবেন আর কি। তো আজকে প্রথমে যেটা আপনাদেরকে বলছিলাম যে দুইটা ডিভাইস সাথে একটা প্রিন্টার, আমরা এগুলিকে পিং করে দেখব। পিং ওয়ার্ডটা কি শুনেছেন আপনারা? পিং, PING। পিং করা মানে হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা মেসেজ সেন্ড করা, স্যাম্পল মেসেজ, জাস্ট নক করবো যে আমাদের মধ্যে যোগাযোগ আছে কিনা। যেমন আপনি আপনার ফ্রেন্ডকে জেগে আছে কিনা বা অ্যালাইভ আছে কিনা, বেঁচে আছে কিনা, দেন একটা হাই মেসেজ দিলেন, ও উত্তরে ফিরতি মেসেজ দিল হ্যালো, এতটুকুই। তাহলে বুঝতে পারছি যে হ্যাঁ আমার ফ্রেন্ড আছে, সে তার রেসপন্স করছে, মানে আমি মেসেজ দিয়েছি তাকে, সে আমাকে রিপ্লাই মেসেজ দিয়েছে। কম্পিউটারের ক্ষেত্রে সেই কাজটাই করে পিং। প্যাকেট ট্রেসারের মধ্যে আমরা সরাসরি মেসেজ দিয়েও সেন্ড করে দেখতে পারি, যে একটা মেসেজ খাম আকারে দিয়ে দেয়, যেখানে দেখেন যে দুই রকম খাম আছে, একটা বন্ধ খাম, একটা খোলা খাম। এটাকে বলা হয় PDU। এটার উপরে কার্সর নিয়ে গেলে দেখবেন আপনার একটা হচ্ছে সিম্পল PDU, যেটা ক্লোজ খাম, এটার নাম আসছে অ্যাড সিম্পল PDU, পাশেরটার নাম হচ্ছে কমপ্লেক্স PDU, ওই প্যাকেট সেন্ড করা। আচ্ছা, তাহলে উপরের মেনুসগুলির পাশাপাশি আমরা মেন যে ফোকাস করবো এই যে নিচের এই অংশটুকুর মধ্যে, এইখানে সকল ডিভাইসেসগুলি দেওয়া আছে। তাহলে একটু দেখেন, সংক্ষেপে একটু দেখাই যে প্রথমে একদম এই কার্সরটা যদি ক্লিক করি আপনার এখানে সব দেখাবে নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে আপনি যদি এই যে প্রথমে এইগুলি হচ্ছে মেন ক্যাটাগরি, হ্যাঁ, উপরের এই পাঁচটা, এই যে 6টা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মেন ক্যাটাগরি। তারপরে ঠিক নিচের লাইনে যেটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। তাহলে আমি প্রথমটাই একদম প্রথম বাটনে ক্লিক করছি, যেটার নাম হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস। তাহলে নেটওয়ার্কে যে যে ডিভাইসগুলি আমরা ইউজ করব সেই ডিভাইসগুলি এইখানে পাবো। তাহলে নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করার পরে নিচে আমার এখানে আসছে কি কি দেখেন, প্রথমটা আসছে রাউটার, তারপর একটা সুইচ, হাব, তারপরে আপনার আছে ওয়্যারলেস ডিভাইস, সিকিউরিটি ডিভাইস, মানে ফায়ারওয়াল টাইপের ডিভাইস, এরকম আলাদা আলাদা ডিভাইস আছে। এখন মনে করেন যে এই রাউটারে ক্লিক করলেন, রাউটারে ক্লিক করলে আপনার এই যে এইখান থেকে বিভিন্ন মডেলের রাউটারগুলিকে দেখাচ্ছে। মনে করেন যে প্রথম একটা রাউটারই আমি নিলাম, প্রথম রাউটারটাই নিলাম, যেটার মডেল নাম্বার হচ্ছে 4331। এখানে যে রাউটারগুলি আছে সবই সিসকোর রাউটার, সিসকোর বাইরে কোনো রাউটার নাই, কারণ সফটওয়্যারটাই তো সিসকোর, ও অন্য কোম্পানির রাউটার এখানে দিবে না। এই যে রাউটারটা দেখছেন, এই রাউটারটার আপনি যদি গুগলে সার্চ করেন যে সিসকো 4331 রাউটার প্রাইস, একটু দেখেন তো কেউ রাউটারের দাম কত দেখি আমরা। এই রাউটারটা নিয়ে আপনাকে রিয়েল টাইমে আমি কাজ করাতে পারছি না, রাউটারটা আমার নাই। কিন্তু আপনি এখানে রাউটারটা একটা আইকনের মতো দেখা গেলেও এইটার উপরে জাস্ট সিঙ্গেল ক্লিক করলেই এর ডিটেলস চলে আসবে, লাইক রাউটারটা দেখতে কেমন, রাউটারটা দেখতে কেমন দেখেন যে রাউটারটা রিয়েল টাইম ছবিটা দেখাচ্ছে যে রাউটারটা দেখতে এরকম। সিসকো 4300 সিরিজ।
আমরা জানি যে কোনো ডিভাইসের ভেতরে হার্ডওয়্যার কনফিগারেশন করতে গেলে মনে করেন কম্পিউটারের মধ্যে আমি একটা র্যাম লাগাবো, সামহাও টাকায় কনভার্ট করলে এটা লাখের উপরে যাবে, তাই না? তো লাখের নিচে কোনো রাউটারের দাম নাই, সবই লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম দামের বিভিন্ন রাউটার। এই ডিভাইসেসগুলি, এই যে ডিভাইসটা দেখলেন, ওই যে আমি এই যে রাউটারের সিম্বলটা এরকম, আপনারা দেখে রাখবেন যে এরকম সিম্বল দেখলেই বুঝবেন যে দিস ইজ এ রাউটার। এটা হচ্ছে রাউটারের সিম্বল। তো এই যে রাউটারটা নিলাম আমরা পুরা ফিল্ড তো খালি ছিল, ওখানে একটা রাউটার জাস্ট নিছি, কোনো কানেকশন দেয়নি। ওই রাউটারটা নিয়ে ওইটাকে ডিটেলসটা আমরা দেখি। এইভাবে বাকি কিছু ডিভাইসকেও আপনারা ক্লিক করে তার ডিটেলসটা দেখবেন। দেখেন তার রিয়েল টাইম এটার ছবি আর কি। রিয়েল টাইম ছবির পরে এই পাশে কিছু মডিউলস দেওয়া আছে। মডিউলস মানে হচ্ছে ওইটার ভিতরে কোনো এক্সট্রা পার্টস যোগ করা। মনে করেন আপনি একটা কম্পিউটার বাজার থেকে কিনে আনছেন নতুন, খুব ভালো কিনছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে এই কম্পিউটারটায় র্যাম একটু কম আছে, অথবা এটার মধ্যে, কম্পিউটার তো কিনছি ডেস্কটপ, এটার মধ্যে আমার ওয়াইফাই নাই, ওয়াইফাই অ্যাডাপ্টার নাই, অথবা আমি ব্লুটুথ মাউস ইউজ করব, কিবোর্ড ইউজ করব, ওইটা ব্লুটুথ ডঙ্গলটা নাই। তো ওইটা তো একটা আলাদা অ্যাড করতে হয়, বা একটা র্যাম অ্যাড করতে হয়। তাহলে ইন্টারনাল কোনো হার্ডওয়্যার অ্যাড করতে গেলে, ইন্টারনাল খেয়াল রাখেন, আমরা কিন্তু কি করি, পাওয়ার অফ করে নিই। এইখানেও দেখেন যে খালি জায়গা আছে, স্লটগুলি খালি, এখানে কিছু বসানো নাই। এখানে চাইলে আমরা এখান থেকে মডিউল অ্যাড করতে পারি, চাইলে ব্ল্যাঙ্ক জায়গা আছে আমরা কভার দিয়েও ঢেকে দিতে পারি, শুধু কভার আছে। আপনি যখন এই মডিউলগুলিতে ক্লিক করবেন, এই মডিউলগুলির ছবি দেখাবে। এই যে মডিউলটা, এই দেখেন এখানে নিচে দেখাচ্ছে যে ছবি, এই মডিউলটাকে আপনি টেনে এখানে অ্যাড করে দিতে পারেন, কিন্তু না, অ্যাড হচ্ছে না। কি বলেছে আপনাকে, দেখেন মেসেজগুলি খেয়াল করবেন, ক্যান নট অ্যাড এ মডিউল হোয়েন পাওয়ার ইজ অন। রাউটারটা যে আমরা নিয়েছি, নেওয়ার সাথে সাথে এটা পাওয়ার অন অবস্থায় আসছে, পাওয়ার অন হয়ে গেছে। তাহলে এই দেখেন, এই যে পাওয়ার সুইচ খুঁজে বের করতে হবে আপনাকে। পাওয়ার সুইচ তো এর বডিতে তাকালেই খুঁজে পাবেন। কম্পিউটার নেন, ল্যাপটপ নেন, যে কোনো ডিভাইস নেন, ওইটার মধ্যে ভিতরে কিছু কনফিগারেশন করতে গেলে অবশ্যই পাওয়ার বন্ধ করে নিতে হবে। তাহলে এই যে পাওয়ার সুইচটা, আপনি সিম্পলি এই পাওয়ার সুইচে ক্লিক করলে পাওয়ারটা বন্ধ হয়ে যাবে। এই রাউটারটা এই যে বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে আমরা কোন মডিউলটা নিচ্ছিলাম, এই মডিউলটা দেখেন এখানে অ্যাড করলে এই যে মডিউলটা অ্যাড হয়ে গেল। আপনি আরও যে মডিউলগুলি আছে দেখেন, প্রত্যেকটা মডিউলের এখানে চেহারা ছবি আসে। আপনারা এই মডিউলগুলি যেটা যেখানে যায় কম্প্যাটিবল হয় সেইখানে অ্যাড করতে পারবেন। তো এবং প্রত্যেকটা মডিউলের ডেসক্রিপশন, মানে এটা কি আসলে, যে জিএলসিটি এটা একটা মডিউল, এটা যে আমি সেট করব, এটার কাজ কি, কেন করবেন সেটা প্রয়োজনেই বুঝবেন। কারণ আপনার যখন কানেকশন দিবেন, তখন কানেকশনটা কোথায় দিবেন সেই পোর্টটাই পাবেন না খুঁজে। পোর্ট যখন খুঁজে পাবেন না, তখন এইখান থেকে মডিউল অ্যাড করে নিতে হবে, সেই মডিউলে পোর্ট থাকবে। মনে করেন যে আমি এই রাউটার থেকেই সরাসরি আমি 5টা সুইচে বা 5টা ডিরেক্টলি কম্পিউটারে কানেকশন দিব। একটা রাউটার নিয়েছি, রাউটার থেকে ডিরেক্টলি 5টা কম্পিউটারে কানেকশন দিব। 5টা কম্পিউটারে যে কানেকশন দিব, আমার এখানে পোর্ট আছে কয়টা দেখেন, 1 2 3 4, এটা আগেই ছিল। 5টা কি করে দেবো, 5 নম্বর পোর্ট তো নাই এখানে, 5 নম্বর আর তো পোর্ট নাই। তাহলে আমি এক্সট্রা মডিউল একটা অ্যাড করলে এখানে আরও 4টা পোর্ট পাচ্ছি। গিগাবিট ইথারনেট, জিই লেখা দেখছেন তো, জি মানে গিগাবিট ইথারনেট, মানে যেই ইথারনেট পোর্টের মাধ্যমে গিগাবিট পরিমাণ ডেটা পাস হবে। ঠিক আছে, আপনারা এইরকম নামও শুনবেন যে 100 বেসটি, 10 বেসটি ল্যান্ড কার্ডের নাম শুনেছেন। তো একটা আছে হচ্ছে কিলোবিটে যায়, আরেকটা হচ্ছে মেগাবিটে যায়, আরেকটা হচ্ছে গিগাবিটে যায়। ওই পোর্টের মাধ্যমে ডেটা ট্রান্সফার যে হচ্ছে, কত স্পিডে ডেটা ট্রান্সফার করার ক্যাপাসিটি রাখে। মনে করেন যে নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা পাঠানোটাই না, আপনি আমার কাছ থেকে কোনো ফাইল ডাউনলোড করবেন, আমি মনে করেন সার্ভার, আর আপনি হচ্ছেন যে কোনো একটা কম্পিউটার, আপনি আমার থেকে ফাইল ডাউনলোড করবেন। আপনি ডাউনলোড দিলেন, আমার ডাউনলোড ছাড়ার ক্যাপাসিটি মনে করেন যে আমি প্রতি সেকেন্ডে আমি হচ্ছে 10 গিগাবাইট ছাড়তে পারি। তাহলে এটাকে কি বলে, প্রতি সেকেন্ডে যদি আমি 10 গিগাবাইট ছাড়তে পারি, তাহলে 10 Gbps। খেয়াল রাখবেন, এটা কিন্তু ছোট হাতের বি, বড় হাতের বি কিন্তু না। ছোট হাতের বি আর বড় হাতের বি এর ডিফারেন্সটা কি জানেন? ছোট হাতে যে গিগাবাইটের জিবি, বিটা ছোট লিখছি, বড় লিখিনি কিন্তু। তার মানে এই যে দেখেন জিবি, আরেকটা হচ্ছে জিবি। এটা কি আর এটা কি? রাইট, একটা বিট একটা বাইট। কোনটা বিট আর কোনটা বাইট?
এটা হচ্ছে গিগাবিট, হ্যাঁ গিগাবিট, আর এটা হচ্ছে গিগাবাইট। দুইটার মধ্যে ডিফারেন্স কি? একটা ছোট হাতের একটা বড় হাতের। না বলেন বলেন বলেন, হ্যাঁ ঠিক আছে, বুঝিনি, বলেন। সেম সেম সেম, ওই ওই গিগাবিট গিগাবাইট ওই স্পেসের ক্ষেত্রে পেন ড্রাইভে বলেন, হার্ড ডিস্কে বলেন, ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে বলেন, আপনি 10 MB ডাউনলোড করছেন, ওই 10 MB কি আমার পকেটে আসছে? 10 MB তো আমার স্টোরেজেই যাচ্ছে, তাই না? তার মানে ওই যে স্টোরেজ, ওইটা তো স্টোরেজে জমা হচ্ছে, সো ওইটা একই বিট বাইট। দুইটার মধ্যে ডিফারেন্স কি? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এইটা হতে পারে যে লাইনের স্পিড, আর এইটা হতে পারে স্টোরেজ স্পিড, তাই না? আচ্ছা, তাহলে আপনাদেরকে ফান্ডামেন্টালে দু একটা কোশ্চেন করে নিতে হয়। বলেন তো বিট মানে কতটুকু? এক বিট কতটুকু? এক বিট জায়গা কতটুকু? এক বিট কতটুকু? যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার বেসিক্যালি এটা স্টোরেজের ক্ষেত্রেই। 1024 কিলোবাইট হয় মেগাবাইট। মেগাবাইট স্টোরেজ আমাদের যে কোনো স্টোরেজ, বলুন পেন ড্রাইভ, সিডি, ব্লুরে ডিস্ক, এসএসডি, হার্ড ডিস্ক, যত রকম স্টোরেজ আছে, টেপ, ম্যাগনেটিক টেপ, যেখানেই যান আপনি, স্টোরেজ তো হয় কিলোবাইট মেগাবাইটে, জানেনই, তাই না? তাহলে যেটা বলছিলাম, এক বিট পরিমাণ জায়গা কতটুকু? কম্পিউটারে তো সবই বাইনারি, এটা তো জানেন। এত লেট করা যাবে না। আচ্ছা, এইগুলো একটু বেসিক ডিসকাশন। এটা আসলে বিট বাইট বিষয়গুলি যদি আগে থেকে না কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে সামনের দিকে জিনিসগুলি আমি খুব সংক্ষেপে 2 মিনিটের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। কম্পিউটার মানে কি? 0 1 0 1 এই টাইপের কিছু বিষয়। ডেটা ট্রান্সফার হয়, কালকে আমরা বলছিলাম যে 0 1 ট্রান্সফার করে। শুধু একটা 0 বা শুধু একটা 1, শুধু একটা 0 বা একটা 1, এই দুইটাই তো হতে পারে, 2 3 4 তো নাই। শুধু একটা 0 বা শুধু একটা 1কে সেভ করতে যে জায়গাটুকু লাগে, দ্যাট ইজ 1 বিট। ঠিক আছে? মানে যেই জায়গাটুকুর মধ্যে শুধু একটা 0 দিলেই বা একটা 1 দিলেই ওই জায়গাটা ভরে যাচ্ছে, দ্যাট ইজ 1 বিট পরিমাণ জায়গা। এবার আসেন যে বিট আর বাইটের ডিফারেন্স কি? 8 বিট ইকুয়াল টু 1 বাইট। তার মানে কি দাঁড়াচ্ছে? এনি কম্বিনেশন অফ 8টা 0 আর 1, মনে করেন যে 0 1 1 0 1 1 0, 8টা যে কোনো কম্বিনেশনে 0 1 লিখছি, এই 8টাকে সেভ করতে যে পরিমাণ জায়গা লাগে, দ্যাট ইজ 1 বাইট। তাহলে বিট আর বাইটের ডিফারেন্সটা বুঝছেন? বিট হচ্ছে ছোট হাতের বি, বাইট হচ্ছে বড় হাতের বি। দ্যাট মিন্স এইটাকে যদি আপনি গুণ করেন 8 দিয়ে, তাহলে এইটা হচ্ছে। ঠিক আছে? তাহলে বিট আর বাইটের এই কনসেপ্টটুকু ক্লিয়ার রাখবেন। আচ্ছা, নেক্সটে যেটা আমরা এখানে ছিলাম, তাহলে আমরা এই সুইচ অন করে দেন হচ্ছে আমরা মডিউল অ্যাড করে আবার সুইচ অন করে দিব। সুইচ যদি অন না করেন, তাহলে দেখেন যে আপনারা যখন এই কনফিগারেশন ট্যাবে আসবেন, কনফিগারেশন ট্যাবে আসলে বলবে এরর, ডিভাইস মাস্ট বি পাওয়ার অন। ডিভাইস পাওয়ারই অন করিনি, আপনাকে মনে করায় দিচ্ছে। সো কোনো সমস্যা না, আপনি এটাকে ওকে করেন, আবার ওইখানে চলে আসছে ফিজিক্যাল, আপনি পাওয়ারটাকে অন করেন। পাওয়ারটাকে অন করে এবার যদি কনফিগারেশনে আসেন, তাহলে দেখেন যে দেখাচ্ছে ডিভাইস ইজ স্টিল বুটিং। ডিভাইসটা বুট হতে তো সময় দেওয়া লাগবে। আচ্ছা, এই যে বুটিং, স্টিল বুটিং দিয়ে সময় চাচ্ছে আমার কাছে, এটা তো একটা সফটওয়্যার, এর মধ্যে সময় চাচ্ছে কেন? কারণ এটা রিয়েল টাইমে যেরকম হয়, আপনি একটা টিভি সুইচ টিপ দিলে বা রিমোট টিপ দিলেই সাথে সাথে ছবি চলে আসে, এক্সেপ্ট 2-1টা কোম্পানি বাদে। ম্যাক্সিমাম কোম্পানিতেই রিমোট টিপলে সাথে সাথে ছবি আসে। কিন্তু যত ফাস্ট কম্পিউটারই আপনি কেনেন না কেন, ফাস্টার কম্পিউটারই কিনেন না কেন, পাওয়ার বাটন অন করলে কি সাথে সাথে এরকম ডেস্কটপ রেডি হয়ে যায়? কিছু সেকেন্ড সময় লাগে, অ্যাটলিস্ট 10 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট সময় লাগে, ডিপেন্ডস অন দ্য কনফিগারেশন অফ দ্য ডিভাইস। তো এই যে টাইমটা সময় নেয়, এই টাইমটাকে বলা হয় বুটিং টাইম। বুটিং বিষয়টাকে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি যে কীভাবে বুটিংটা হয়। একটা ডিভাইস, একটা কম্পিউটার মনে করেন চালু করলেন,
চালু করার সাথে সাথে কি হয়, আপনার কম্পিউটারে ফার্স্টে কি থাকে, পাওয়ার সাপ্লাই থাকে না একটা, পাওয়ার সাপ্লাই ইন হয় কি, আইদার 220 ভোল্ট এসি কারেন্ট, 220 ভোল্ট এসি অথবা বিদেশে 110 ভোল্ট এসি কারেন্ট ইনপুট আকারে নেয় পাওয়ার সাপ্লাই, যে পেছনে প্লাগটা ঢুকাইয়ে দিই আমরা কম্পিউটারের। এইখান থেকে যে পাওয়ারটা বেরোচ্ছে, এইখান থেকে একটা কেবল এসে আপনার মাদারবোর্ডে সেট হয় ডিরেক্টলি। তো মাদারবোর্ডে যে যাচ্ছে, এইখান থেকে পাওয়ার সাপ্লাই কী করছে, মাদারবোর্ডের রিকোয়ারমেন্ট কত, মাদারবোর্ডের রিকোয়ারমেন্ট +-5 ভোল্ট +-12 ভোল্ট। এটা অবশ্যই ডিসি। তাহলে আমার কি ছিল, পাওয়ার সাপ্লাইয়ের মেন কাজটা হচ্ছে 220 ভোল্ট এসি কারেন্টকে 5 এবং 12 ভোল্ট ডিসিতে কনভার্ট করে দিচ্ছে, এই পাশ থেকে বেরোচ্ছে, বেরোয় আপনার এখানে মাদারবোর্ডে এমবি মাদারবোর্ডে পাওয়ার নিচ্ছে। বুটিংয়ের সময় এই যে সময়টুকু লাগে, এটা কেন লাগে, সেটা হচ্ছে কনভার্ট হতে কোনো সময় লাগছে না, পাওয়ার এদিক দিয়ে ঢুকছে, ওদিক দিয়ে সাথে সাথে বেরোয় যাচ্ছে। মাদারবোর্ডে পাওয়ারটা পাওয়ার পর একটা পোস্ট প্রসেস চলে, POST, পাওয়ার অন সেলফ টেস্ট। মাদারবোর্ড যখনই পাওয়ার পাচ্ছে, সে তখনই নিজেকে টেস্ট করবে, আমি ঠিক আছে কিনা, আমার ইন্টারনাল পার্টসগুলি ঠিক আছে কিনা, মানে আমার চিপসগুলি ঠিক আছে কিনা, আমার সাথে লাগানো ডিরেক্টলি লাগানো আছে কি র্যাম, ডিরেক্টলি লাগানো আছে কি আপনার সাউন্ড কার্ড, ল্যান কার্ড এবং ভিজিএ কার্ড, এগুলি বিল্ট ইনই থাকে এখন। বাট বিল্ট ইন থাকলেও ওই একটা সার্কিট বোর্ডের মধ্যে থাকলেও ওইটা কিন্তু আলাদা আলাদা পার্ট। তাহলে ওই জিনিসগুলিকে চেক করে, সে নিজের বায়াসকে চেক করে, তার সাথে ইনসার্টেড র্যামকে চেক করে, এবং আদার যে নেসেসারি জিনিসগুলি সেই মাদারবোর্ড নিজেকে চেক করে সে ঠিক আছে কিনা, এটাকে বলা হয় পোস্ট প্রসেস। এইখানে একটু সময় লাগে, ফিউ সেকেন্ড, 2-4 সেকেন্ড লাগে। এরপরে সে এখান থেকে সার্চিং ফর ওএস, অপারেটিং সিস্টেম খুঁজতে থাকে। অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেই সফটওয়্যার ছাড়া কোনো ডিভাইস চলে না। মনে করেন একটা মোবাইল, খুব দামি একটা মোবাইল, ওর মধ্যে অ্যান্ড্রয়েড বা iOS কিছু নাই, তাহলে মোবাইলটা চলবে? তার মানে কম্পিউটার, একটা খুব দামি কম্পিউটার, উইন্ডোজ নাই, লিনাক্স নাই, বা কোনো অপারেটিং সিস্টেম নাই, তাহলে তো এটা চলবে না। তার মানে একটা অপারেটিং সিস্টেম থাকতেই হয়, যেটা হচ্ছে মেইন সফটওয়্যার। ওই সফটওয়্যারের উপরে বেস করেই সব হয়। মনে করেন জমি যদি না থাকে, তাহলে আমি বিল্ডিং তুলব কী করে? তাহলে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা কম্পালসারি সফটওয়্যার, যেটা থাকতেই হবে, এবং যেই সফটওয়্যারটার মধ্যেই বাকি সব কিছু ইনস্টল হবে। আপনারা দেখবেন যে সফটওয়্যার যদি ডাউনলোড করেন, মনে করেন যে আপনি এটা সিম্পল সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোড করলেন, ওইটা কিন্তু দেখবেন অপারেটিং সিস্টেম অনুযায়ী ভার্সন আলাদা, মানে মাইক্রোসফট ওয়ার্ড ফর উইন্ডোজ, মাইক্রোসফট ওয়ার্ড ফর লিনাক্স, মাইক্রোসফট ওয়ার্ড ফর ম্যাক, আলাদা আলাদা ভার্সন, কিন্তু আলাদা, এক্সটেনশনও আলাদা। দেখবেন যে উইন্ডোজের হলে হয় কি .exe, ফাইল নেম .exe, অ্যাপেলে হলে কি হয় ফাইল নেম .dmg, এরকম এক্সটেনশন সব আলাদা আলাদা, অপারেটিং সিস্টেমের এক্সটেনশন আলাদা। আচ্ছা, যাই হোক, আমরা আসল কথায় আসি। অপারেটিং সিস্টেমকে এসে সার্চ করে, কোথায় সার্চ করবে? ফার্স্টে এসে খুঁজে আমার বায়াসের মধ্যে, বায়াস নামটা শুনেছেন? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কম্পিউটার অন করলেই শুরুতে একটা, অনেক সময় এখন আর বিপ দেয় না, আগের পিসিগুলিতে বিপ দিত, একটা বিপ দেয়, এখানে একটা লোগো মতো আসে, তারপরে এখান থেকে একটু লেখা টেখা আসে, তারপরে স্টার্টিং উইন্ডোজ আসে। তো ওই স্টার্টিং উইন্ডোজের আসার আগে সে খুঁজতে থাকে যে কোথায় খুঁজবে। বুট করার সময় আমরা বায়াসের মধ্যে সেট করে দেই যে প্রথমে কোথা থেকে বুট হবে, ফার্স্ট বুট কোথা থেকে হবে। আপনি হার্ড ডিস্ক থেকে বুট না করে মনে করেন এই কম্পিউটারের উইন্ডোজটা ক্র্যাশ করে গেছে, তাহলে নতুন করে যদি আমি উইন্ডোজ দিই, মনে করেন যে খুব বেশি ভাইরাস এফেক্টেড হয়ে গেছে, নতুন করে যদি আমি উইন্ডোজ দিই, একটা সিডি ঢুকালাম, সিডি থেকে দিলাম। বাট আজকাল কি করে, সিডি না দিয়ে পেন ড্রাইভ থেকেও আমরা করতে পারি। আপনি সিডি থেকে করেন বা পেন ড্রাইভ থেকে করেন, ওইটা হচ্ছে সেফ। বাট আপনি যদি মনে করেন যে আমার ডি ড্রাইভে উইন্ডোজ আছে, ওইটাকে আবার ইনস্টল করে দিই, তাহলে কি হচ্ছে, আপনার সি ড্রাইভটা কিন্তু ক্লিন হলো না, কারণ আপনি কি হচ্ছে এই উইন্ডোজের মধ্যে বসেই আপনি নতুন উইন্ডোজ দিচ্ছেন। তাহলে আপনার আগের উইন্ডোজের সিস্টেম ফাইলসগুলির মধ্যে যে ভাইরাস বা ইনফেকশনগুলি ছিল, ওইগুলি কিন্তু দূর হলো না। এবার আপনি যদি স্টার্টিং করেন পেন ড্রাইভ বা সিডি থেকে, তাহলে আপনি ওই যে সি ড্রাইভের আগের উইন্ডোজ ছিল, ওটাকে বাইপাস করে যাচ্ছেন। আপনি নতুন সিডি থেকে বুট করছেন, কম্পিউটারটাকে চালু হচ্ছে কিন্তু সিডি থেকে, তখন হার্ড ডিস্ক না থাকলেও কিছু যায় আসে না, কম্পিউটারটা চালু হচ্ছে।
চালু হওয়ার পরে এবার যে নতুন করে আমি অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করব, সেইটাকে ইনস্টল করব কোথায়, সেই লোকেশনটা আমি সি ড্রাইভ তখন দেখায় দিতে পারি। তখন একটা অপশন আসবে যে আমি কি ওইটার উপর ওভাররাইট করব নাকি আগেরটা ফরম্যাট করে দিব। তাহলে বেটার অপশন হচ্ছে আগেরটা ফরম্যাট করে দেওয়া। এবং অফকোর্স ফরম্যাট করার আগে যদি সি ড্রাইভে আমার কোনো প্রয়োজনীয় ফাইল থাকে, আমার কোনো কাজের ফাইল থাকে, সেগুলিকে ডিলিট করে দিব অফকোর্স। সরি, ডিলিট করে দেবো না, ব্যাকআপ করে রাখবো অফকোর্স। ব্যাকআপ করে না রাখলে তো সব ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে তো আমি ওইগুলিকে ব্যাক করতে পারছি না। আচ্ছা, যাই হোক, অপারেটিং সিস্টেম সে খোঁজে কোথায় বুট সেক্টর, মানে ফার্স্ট বুটে কী দেওয়া আছে। দেখেন ওখানে বায়াসের মধ্যে এরকম দেওয়া আছে যে ফার্স্ট বুট মনে করেন দিয়ে আমাদের এখানে অপশন আছে, ড্রপডাউন আছে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে ফার্স্ট বুটে কোনটা দিব। মনে করেন ফার্স্ট বুটে আমি যদি এইচডিডি দিয়ে রাখি, হার্ড ডিস্ক ড্রাইভ, তাহলে আমার এদিক ওদিক খোঁজাখুঁজি না করে সরাসরি হার্ড ডিস্ক থেকে বুট হবে, টাইম সেভ হবে। বাট যখন আপনি চাইতেছেন যে কোন ক্লাসের স্টুডেন্ট, অনেক লেট, সো এই যে এখানে ফার্স্ট বুট, সেকেন্ড বুট, থার্ড বুটের যে প্রায়োরিটি দেওয়া আছে, সেই প্রায়োরিটি অনুযায়ী আমার বুট হচ্ছে। এখন আপনি হার্ড ডিস্ক যদি ফার্স্ট বুটে দেওয়া থাকে, তাহলে আপনি কখনোই পেন ড্রাইভ বা ডিভিডি দিয়ে বুট করতে পারবেন না। তাহলে আপনাকে বায়াসে ঢুকতে হবে, বায়াসে ঢুকে ফার্স্ট বুটটাকে এইখান থেকে আপনার চেঞ্জ করে পেন ড্রাইভ করে দিতে হবে। চেঞ্জ করে দিলে অটোমেটিক সেকেন্ড বুট চলে আসবে, সেকেন্ড বুট ঘরটা চলে আসবে। তখন সেইখানে আপনি দেখাইতে পারেন যে সেকেন্ড বুট তখন এইচডিডি থেকে হচ্ছে। তাহলে আপনি এই উইন্ডোজটাকে পুরোপুরি ফ্রেশ করে ইনস্টল দিতে পারবেন। আচ্ছা, যাই হোক, প্রসঙ্গ এটা না, প্রসঙ্গ হচ্ছে যেখানে অপারেটিং সিস্টেমকে খোঁজে কোথায় পায়। যদি ফার্স্ট বুটে হার্ড ডিস্ক দেওয়া থাকে, তাহলে বেশি খোঁজাখুঁজি করা লাগে না, সরাসরি হার্ড ডিস্কে খুঁজে এইটাকে হার্ড ডিস্কে পাওয়ার পরে সেখানে অপারেটিং সিস্টেমের মেইন যে কয়টা ফাইল আছে, যেই ফাইলগুলি হলে অপারেটিং সিস্টেমটা দাঁড়াবে, সেই ফাইলগুলিকে দ্রুত লোড করে ফেলে। তাহলে এই যে টাইমটুকু লাগতেছে, এই টাইমটুকুর কারণেই বুটিংয়ে আমাদের দেরি হয়, যে সময়টুকু লাগে। অপারেটিং সিস্টেম যখন লোড হয়ে গেল, তার মানে ওই ডেস্কটপটা আপনি দেখতে পাচ্ছেন। এবার আপনি যে আইকনে ক্লিক করবেন, সেই সফটওয়্যারটা ওপেন হবে। তো এটা হচ্ছে বুটিং প্রসেস। এখন এইখানে যেটা দেখাচ্ছিল যে ডিভাইস ইজ স্টিল বুটিং, প্লিজ ওয়েট আনটিল ফিনিশড, এতক্ষণে হয়ে গেছে এটা। দেখেন এখন যদি আমরা আসি, এই যে দেখেন যে ফিজিক্যাল যে দেখছিলাম, ফিজিক্যাল দেখার পরে কনফিগারেশনে যখন আসলাম আমরা, কনফিগারেশনে এই যে দেখাচ্ছে প্রেস এন্টার টু গেট স্টার্টেড, রাউটার ইজ রেডি, আপনি এন্টার প্রেস করে স্টার্ট মোডে আসতে পারেন। বাট আজকে আমরা রাউটার করব না, আমরা হচ্ছে বেসিক্যালি দেখছিলাম হচ্ছে ডিভাইসেসগুলি। দেখেন এখানে আমরা যেটা করছিলাম, পরে যারা আসছেন তাদের জন্য দেখাচ্ছি যে আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা ল্যাবের যে টোটাল প্র্যাকটিসগুলি, সেই কাজগুলিকে আমরা এই যে সিসকো প্যাকেট ট্রেসার বলে একটা সিমুলেশন সফটওয়্যার আছে, খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, যেটার ভিতরে নেটওয়ার্ক প্ল্যানিং, ডিজাইন এবং এটাকে রিয়েল টাইম এবং সিমুলেশন মোড, দুইটা মোডে টেস্ট করা যায়। এবং অ্যাভেলেবেল যত রকম নেটওয়ার্ক ডিভাইস আছে, সেই সব রকম ডিভাইসই আপনি এইখানে পাবেন। বাট এখানকার ডিভাইসেসগুলি, বিশেষ করে রাউটার এবং সুইচেসগুলি সিসকো কোম্পানির দেওয়া আছে। তো তাতেও কোনো অসুবিধা নাই। মনে করেন এই যে আমরা নেটওয়ার্ক ডিভাইসের ভিতরে ফার্স্টে এখানে ক্যাটাগরিগুলি দেওয়া আছে। একদম প্রথমটাই যখন ক্লিক করেছি, নিচে নেটওয়ার্ক ডিভাইস লেখা দেখতে পাচ্ছি। নেটওয়ার্ক ডিভাইসের ঠিক নিচের লাইনে দেখেন এখানে রাউটার, সুইচ, হাব, এইভাবে ডিভাইসেস আছে। রাউটারে যখন ক্লিক করলাম, তখন এইখানে যাবতীয় রাউটার অ্যাভেলেবেল, যাবতীয় রাউটারগুলি চলে আসছে। আমরা আমাদের প্রয়োজন মতো রাউটার নিব। আপনারা যখন বিভিন্ন প্র্যাকটিস করবেন, তখন আপনাদেরকে কোন রাউটারটা কোথায় নিব আমরা দেখিয়ে দিব। ওটা করতে করতে আপনারা বুঝে যাবেন। আপনারা এখন যেটা করতে পারেন, নেক্সট ক্লাসের আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এনভায়রনমেন্টটাকে একটু খেয়াল করে দেখবেন, মেনুসে কি কি আছে, টুলসগুলি কি কি আছে। এবং আপনি এখান থেকে প্রত্যেকটা রাউটার, এই যে 4331 নিয়েছি, 4321 নেন, এটাকে ক্লিক করেন, এইটা জুম ইন করে এটার চেহারাটা একটু দেখেন, এইটার মধ্যে কি কি মডিউল আছে সেটা দেখেন। এইটার কনফিগারেশনে আসলে দেখেন বুটিং হচ্ছে, এই যে বুটিং প্রসেস চলতেছে, এখনও শেষ হয়নি। এই হ্যাশগুলি শেষ হলে ওই বুটিং লেখাটা আর আসবে না। মানে একটা রাউটার নেওয়ার পরে আপনাকে 30 সেকেন্ড মতো সময় দিতে হবে। এই রাউটারের চেহারাটা দেখেন। এইভাবে বিভিন্ন রাউটারগুলিকে আপনি যে 120 মডেলের যে রাউটার, এইটার লুকস কেমন দেখেন, বিভিন্ন রাউটার বিভিন্ন রকম। সো এই রাউটারগুলি দেখার পরে আপনি সেকেন্ড ট্যাবে যেটা আছে, দিস ইজ কল্ড দ্য সুইচ। আমরা কিন্তু এই নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে রাউটার দেখলাম, তারপরে সুইচ, মানে এই প্রথমটার আন্ডারে এই সবগুলি, আর এই একটার আন্ডারে এখানকার সবগুলি ডিভাইসেসগুলি দেখাচ্ছে। সুইচের মধ্যে আপনার অ্যাভেলেবেল সুইচ আছে এইগুলি, এই সুইচগুলি নিয়ে আমরা কাজ করতে পারবো।
সুইচ কোনগুলি? সুইচ ওই যে আপনাদের পিছনে ওই যে বক্সে দেখতে পাচ্ছেন, ওইগুলিকে বলা হয় সুইচ। বক্সের ভিতরে যে লাইট জ্বলতেছে, যে দুইটা সুইচ আছে, উপরে একটা নিচে একটা। তো যে কোনো একটা সুইচ যদি আপনি নেন, ওরকম রিয়েল টাইম দেখতে পারবেন। মনে করেন যে আমরা 2960 একটা সুইচ নিলাম, এই সুইচটাকে ক্লিক করলে দেখেন এই যে এরকম একটা সুইচ আপনারা দেখতে পাচ্ছেন। একটু জুম ইন করে দেখাই। পোর্টের সংখ্যা কম বেশি হবে ওই যে মডেল নাম্বার অনুযায়ী। আমার যদি বেশি পোর্টের লাগে তাহলে মডেল নাম্বার চেঞ্জ করে দিব। দেখেন যে এরকম ডিভাইসেসগুলি, এবং প্রত্যেকটা ডিভাইসেই যদি অন অফ করার বাটন থাকে তাহলে আপনাকে কোনো কিছু অল্টার করতে গেলে অফ করে নিতে হয়, জাস্ট পাওয়ার বাটন। সুইচের মধ্যে অন অফ বাটন নাই, সো এখানে অন অফ করা লাগছে না। এখানে কাজ কি? এখানে শুধু এই যে পোর্টগুলিতে কেবল দিয়ে দেওয়া, এটাই কাজ, কেবলটাকে কানেক্ট করে দেওয়া। তারপরে এখানে ম্যানেজেবল সুইচ আছে যেগুলোকে ম্যানেজ করা যায়, বাট নর্মাল সুইচগুলিতে কিছু করা লাগে না। সুইচ দুই রকম হয়, একটা হচ্ছে ম্যানেজেবল, যেটার মধ্যে আপনাকে ওই রাউটারের মতো কিছু কনফিগারেশন করে দিয়ে আসতে হয়। আর নর্মাল যে সুইচ, সেগুলিতে কি হয়, জাস্ট আপনি এখানে পোর্টে কেবল লাগাই দিলেই কাজ হয়ে যাবে। পিসিগুলিতে আইপি বসায় দিতে হবে। এইরকমভাবে ডিভাইসেসগুলিকে দেখবেন। আরও কী কী ডিভাইস আছে দেখেন, যে এরপরে হাব যদি নেন, কয়েক রকম হাব আছে। আপনি ওয়্যারলেস ডিভাইস যদি নেন, যে বিভিন্ন মনে করেন যে হোম রাউটার, বাসায় যে রাউটারগুলি আমরা ইউজ করি, এই ধরেন এই রাউটার নিলাম, হোম রাউটার মানে হচ্ছে ওয়্যারলেস রাউটার। দেখেন যে ওইরকম রাউটারের ছবি আসছে। কনফিগারেশনে যদি আসেন বা গ্রাফিক্যাল মোডের, হোম রাউটারগুলিকে তো গ্রাফিক্যাল মোডে কাজ করা যায়। আপনারা তো জানেন যে 192.168 ওই আইপিতে ঢুকলে কনফিগারেশন উইন্ডোটা আসে। দেখেন ওই যে সেম উইন্ডোটা আসছে। এই রাউটারটাই আপনি কি করবেন, কিভাবে আইপি পাবে, ডিএইচসিপি নাকি ম্যানুয়ালি দিতে পারবেন, এখানে হোস্ট নেম, ডোমেন নেম দিতে পারবেন, আইপি অ্যাড্রেসের রেঞ্জ, সাবনেট মাস্ক, এই সব কনফিগার করতে পারবেন গ্রাফিক্যাল মোডে। মানে আপনি বাসার রাউটারে যে যে অপশন দেখতে পান, এখানে আরও ওই যে দেখেন ট্যাব আছে, আরও ট্যাব আছে, আরও ট্যাব আছে, এই পাশ দিয়েও আছে। প্রত্যেকটার মধ্যে ঢুকে আপনি অপশনগুলিকে জাস্ট একটু দেখবেন, ফ্যামিলিয়ার হওয়া যে আচ্ছা এই সফটওয়্যারটার মধ্যে কী কী ফ্যাসিলিটিস পাওয়া যায়। কারণ এইটাকে নিয়ে আমরা প্রচুর ঘাটাঘাটি করব, এই সফটওয়্যারটাকে নিয়েই। তাহলে এই সফটওয়্যারটার ভিতরে যে ডিভাইসেসগুলি দেওয়া আছে খুব বেশি কিন্তু নাই। প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 2-3টা করে ডিভাইসকে আপনি একটু নিয়ে ঘাটাঘাটি করে অপশনসগুলিকে দেখবেন। কিছু উল্টাপাল্টা হয়ে গেলেও কোনো সমস্যা নাই, কারণ এটা তো একটা সফটওয়্যারের মধ্যে। ঠিক আছে? তাহলে আপনারা বাসায় যেয়ে সিসকো প্যাকেট ট্রেসার এইটা ফ্রি ডাউনলোড করা যায়, ফ্রি ডাউনলোড করবেন। তারপরে যখন ঢুকলে একটা অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকতে বলবে, গুগল বা কোনো অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকবেন। যদি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট না করতে চান তাহলে ইন্টারনেটটাকে ডিসেবল করে নেবেন, তাহলেই আপনি ঢুকতে পারবেন। দিয়ে আবার ইন্টারনেটটাকে এনেবল করে দিতে পারেন। ইন্টারনেট চালু থাকলে আপনাকে ঢুকতে দিবে না পাসওয়ার্ড ছাড়া। পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেওয়াই ভালো এই জন্যে, কারণ ফ্রি অ্যাকাউন্ট, জাস্ট 1 মিনিট লাগবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। নেক্সটে আপনি যত কাজ করলেন আপনার অ্যাকাউন্টে করলেন। আচ্ছা, আমরা ফ্যামিলিয়ার হচ্ছিলাম ডিভাইসেসগুলির সাথে। দেখেন যে হোম রাউটার ছাড়াও এখানে বেশ কিছু আরও ডিভাইসেস আছে যেগুলিকে আপনারা ট্রাই করতে পারেন। সিকিউরিটি ডিভাইস আছে কিছু। এই সিকিউরিটি ডিভাইসে গেলে এই সিকিউরিটি ডিভাইসের মধ্যে কনফিগারেশন বুট হবে। দেখেন বুট শেষ হয়নি, আর 2 সেকেন্ড, এই যে এবার বুট হচ্ছে। তো এই ডিভাইসেসগুলির ভিতরে আমরা কনফিগারেশন, নাড়াচাড়া এইগুলি দেখব। বেসিক্যালি আজকের টাস্ক যেটা, আমরা এই সবগুলিকে মুছে দিচ্ছি। আমরা এখন যেটা করতে চাচ্ছি যে আপনারা পেছনে যারা পরে আসছেন, প্যাকেট ট্রেসার চালু হয়েছে সবার? প্যাকেট ট্রেসার চালু করেন। লগ ইন তো কেবলই বললাম কিভাবে লগ ইন করবেন, মাত্রই বললাম, কথা খেয়াল করলে সেইভাবে করেন। তাহলে আমরা এখন যেটা করব, যে শুরুতে বলতেছিলাম যে একটা পিসি থাকবে আর একটা ল্যাপটপ থাকবে। পিসির সাথে আমরা একটা প্রিন্টারকে দিব। এই ছোট্ট একটা নেটওয়ার্ক আমরা কানেক্ট করে দেখব এবং তৈরি করে দেখব এইখানে, এবং দেখব যে একটা থেকে আরেকটায় ফাইল ট্রান্সফার হচ্ছে কিনা। ঠিক আছে? ফাইল ট্রান্সফার করা হচ্ছে কিনা এটা শিওর হওয়ার জন্য দুইটা ওয়ে, মানে নিজেদের ভিতরে কানেকশন এস্টাবলিশ হয়েছে কিনা এটা চেক করে যদি দেখেন যে সাকসেস, তাহলে ফাইল ট্রান্সফার হবে। তাহলে আমরা কি করব, আমরা দুইটা ডিভাইস আগে ডিভাইসেসগুলি নিব। দেখেন এই সেকেন্ডে যদি আসেন তাহলে এন্ড ডিভাইস, গতকালকে ক্লাসে বলেছিলাম এন্ড ডিভাইস কাদেরকে বলে। এন্ড মানে কি, তারের শেষ প্রান্তে যে ডিভাইস থাকে, ওর পরে আর কোনো কিছু নাই, মানে শেষ মাথায় যে ডিভাইস, তাকে বলে এন্ড ডিভাইস।
তাহলে আপনি এই যে এই ডিভাইসের মধ্যে এতক্ষণ দেখালাম, দ্বিতীয় ট্যাবে যখন আসবেন তার নাম হচ্ছে এন্ড ডিভাইস। এন্ড ডিভাইসের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন এখানে পিসি আছে, ল্যাপটপ আছে, যে নিচে আরও ক্যাটাগরি আছে, পিসি ল্যাপটপ ক্যাটাগরি বা আরও সব আছে দেখবেন। এইটার মধ্যে থেকে আপনি একটা পিসি এবং একটা ল্যাপটপ ক্লিক করে নিব। মনে করেন যে মাল্টিপল যদি নিতে চাই তাহলে আপনারা কন্ট্রোল প্রেস করে রাখবেন। কন্ট্রোল প্রেস করে রেখে যদি ক্লিক করেন অনেকটা এরকম, মনে করেন যে আমার এখন দ্রুত কাজ করব, 5টা পিসি নেওয়া দরকার। আচ্ছা দেখেন যে এই কন্ট্রোল প্রেস করে রেখে যদি পিসিতে ক্লিক করি, তারপরে এখানে আপনি ক্লিক করবেন, দেখেন এক এক করে পিসি বসে যাচ্ছে, সব সিরিয়াল নাম্বার, পিসি 0, পিসি 1, 2, 3, 4, অনেকগুলি দরকার। তাহলে আমি কন্ট্রোল প্রেস করে জাস্ট ক্লিক করে যাব। আচ্ছা আমি একটা একটা করে মুছতে চাইলে ক্লিক করে একটা একটা করে মোছা যায়, অথবা আপনি এইভাবে পুরাটাকে সিলেক্ট করে যে এই কটা মুছে দেবো, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করেও বাকি অংশটাকে মোছা যায়। আমার লাগবে একটা পিসি, একটা রেখেছি। এরপরে আমার লাগবে একটা ল্যাপটপ, এখান থেকে একটা ল্যাপটপ নিলাম, একটা ল্যাপটপ দিয়ে দিলাম। এরপরে লাগবে একটা প্রিন্টার, এই যেখান থেকে একটা প্রিন্টার নিলাম, একটা প্রিন্টার এখানে দিয়ে দিলাম। ডিভাইস 3টা লাগবে, 3টা ডিভাইসকে বসিয়েছি। পেছনে দেখতে পাচ্ছেন না? একটু জুম করব। আপনাদের সামনেই তো, সবার সামনে কম্পিউটার আছে। আমার মনে হয় আপনারা সিঙ্গেল পিসি অ্যাভেল করতে পারলে সিঙ্গেল বসে যান। এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা আমরা নিলাম, পিসি নিয়েছি, ল্যাপটপ নিয়েছি, প্রিন্টার নিয়েছি। এখন এদের মধ্যে আমি কেবল কানেকশন দিব। কেবল কানেকশন দেওয়ার জন্য আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কেবল কানেকশন কয় রকম হয় এবং সেইগুলি কিভাবে দেয়। তার এই যে তারগুলি আপনারা দেখেন, ওই যে পেছনে যে হলুদ তারগুলি দেখছেন, মানে নেটওয়ার্কের তার, যেটা সহজ কথায় ক্যাট 6 কেবল। ক্যাট 6 কেবলের মধ্যে কয়টা কেবল থাকে? 8টা কেবল থাকে। বেসিক্যালি 8টা কেবল থাকে। এখন একটু সস্তাও এডিশন বের হয়েছে যার মধ্যে 4টা থাকে, বাট এটা আমরা জানবো যে 8টা কেবল থাকে। ঠিক আছে? তো এই যে 8টা কেবলের দুই প্রান্তে তো 2টা জ্যাক লাগানো হয়। 8টা তারকে তো সাজাতে হবে একটা সিরিয়ালে। আপনি মন মতো 8টা তার দিয়ে দিলে তো হবে না, সাজানোর একটা ওয়ে আছে। আচ্ছা, সেই সাজানোটার জন্যে আপনাকে ওই যে কালার সিকোয়েন্স, তারগুলির কালার আছে, প্রত্যেকটা তারের কালার আছে, কালার সিকোয়েন্সটা মুখস্থ রাখতে হবে। অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রে হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, গ্রিন হোয়াইট একটা আছে। এই যে এই প্রত্যেকটা ছবিতেই তাই দেখছেন সেম, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় এইভাবেই করে। হ্যাঁ, একটু উল্টাপাল্টা করলে যে কাজ হবে না তা না, কিন্তু আপনার যখন পরবর্তীতে কোনো রকম ট্রাবল শুটিংয়ের ইস্যু আসবে তখন অসুবিধা হবে। কারণ তার তো সবই এক, সবটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, আগে পরে তো যাওয়া। কিন্তু এই কালার সিকোয়েন্স মুখস্থ করে রাখা, দেখেন আমি জাস্ট সার্চ দিয়েছি, সব যত ছবি আসছে, যত ওয়েবসাইট দেখাচ্ছে, সবাই ওই একই কালার কোড দেখাবে। কানেকশন দুই রকম হয়। মনে করেন এটা একটা কেবল, এটা একটা ক্যাট 6 কেবল। এই পাশে তো একটা জ্যাক লাগাচ্ছেন, এই পাশেও একটা জ্যাক লাগাচ্ছেন, তাই না? কেবলের লেন্থ যাই হোক, লেন্থের একটা লিমিট আছে, এটা ম্যাক্সিমাম 100 মিটার হতে পারবে, মানে 100 মিটার লেস হতে হবে। একটা তারের লেন্থ 100 মিটারের চেয়ে বড় হতে পারবে না। ঠিক আছে? যদি 100 মিটার মনে করেন আপনার এই অফিস, আপনার আরেকটা অফিস আছে 150 মিটার দূরে, আপনি ডাইরেক্ট এক কেবল দিয়ে টেনে নিতে পারবেন না, তাহলে আপনাকে ফাইবার অপটিক কেবল দিয়ে নিতে হবে। যদি ক্যাট কেবল দিয়ে নিতে চান তাহলে মাঝখানে একটা রিপিটার দিতে হবে, যে এইখানে এই 100 মিটার পার হয়ে গেছে, এখানে একটা রিপিটার অথবা রেইজার এই টাইপের, মানে এই সিগন্যালটাকে রেইজ করবে, এই টাইপের একটা ডিভাইস বসালে দেন আপনি আবার অ্যানাদার লেস দেন 100 মিটার অ্যাড করতে পারছেন। আচ্ছা যাই হোক, এই দুই পাশে যে কেবলের কানেক্টরে আমরা দেই, এইখানে যে কালার কম্বিনেশন, সেই কালার কম্বিনেশন দুই রকম হয়।
একটা কানেকশনের নাম হচ্ছে, এগুলি আবার আলোচনা করব, আজকেও বলছি আবারও বলবো নেক্সট ল্যাবে। দুই রকম কানেকশন হয়, খুব বেশি রকম না। একটা হচ্ছে স্ট্রেইট থ্রো, আর একটা নাম হচ্ছে ক্রস ওভার। একটা নাম হচ্ছে স্ট্রেইট থ্রো, আর একটা নাম হচ্ছে ক্রস ওভার। স্ট্রেইট থ্রোটা কেমন? স্ট্রেইট থ্রোটার মধ্যে এই পাশে যেই কালার সিকোয়েন্স থাকবে এই পাশেও সেম কালার সিকোয়েন্স থাকবে, লাইক দিস। দেখেন স্ট্রেইট থ্রো, বড় করে দেখাই ছবি, যে কোনো একটা ছবি আর একটু বড় করে দেখাই। কালারের নেম সহ দাঁড়ান একটা দেখি। স্ট্রেইট থ্রো আর ক্রস ওভার কেবল টাইপ। সবগুলিতেই একই রকম। এই যে দেখেন স্ট্রেইট থ্রো কেবল, ক্রস ওভার কেবল, দুই রকম। সব যতগুলি দেখছেন সব ছবি এক, সব ছবি এক, বাট যে যার মতো করে ছবিটা দিয়েছে। তো স্ট্রেইট থ্রো আর ক্রস ওভারের মধ্যে যে এই ছবিটা থেকেই ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখেন যে এই যে একটা কেবল দেখতে পাচ্ছেন, তো কালার অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, গ্রে হোয়াইট গ্রে। কালার এখানে হয়তো একটু 19-20 দেখা যাচ্ছে, বাট সিকোয়েন্সটা এরকম। অরেঞ্জ হোয়াইট মানে এটা যে অরেঞ্জ স্ট্রাইপ আছে, পুরা তারটা সাদা কিন্তু অরেঞ্জ কালারের স্ট্রাইপ আছে, এরকম থাকবে। ওইটা হবে 1 নম্বরে। পিন, এই যে কানেক্টরটা, এই যে দেখেন কানেক্টর, RJ45 কানেক্টর না এরকম দেখতে, যেগুলো এই যে আপনারা লাগান কম্পিউটারে। কানেক্টরের এই লেফট সাইড থেকে পিন নম্বর 1 ধরতে হবে। এই 1 থেকে শুরু করে এই শেষ, এটাও মানে যে কোনো সময় আপনি স্ট্রেট থ্রো হোক আর ক্রস ওভার হোক, লেফট সাইড থেকে 1 ধরে এইভাবে করবে। মানে তারগুলি যখন আপনি সাজাবেন, প্রথমে বাম পাশে রাখবেন হচ্ছে, যদি আপনি ক্লিপটাকে এইভাবে ঢোকান, আর যদি ক্লিপটাকে আপনি উল্টা ঢোকান, তাহলে তো পুরো জিনিসটাই উল্টা হয়ে যাচ্ছে। এটা যে যেভাবে প্র্যাকটিস করে, কেউ রাইট হ্যান্ডেড লেখে, কেউ লেফট হ্যান্ডেড লিখে। তো বাট আপনারা খেয়াল রাখবেন যে এইভাবে আমি যদি রাইট হ্যান্ডেড হই, তাহলে আমি এই পাশে অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, গ্রে হোয়াইট গ্রে, এই সিকোয়েন্সটা মনে রাখবেন। জাস্ট এতটুকু মনে রাখবেন, মুখস্থ রাখবেন। এই পাশেও যা হবে স্ট্রেট, এই পাশেও তাই হবে। এটা হলো স্ট্রেট থ্রো। স্ট্রেট থ্রো কানেকশনটা কখন লাগে? যখন দুই ডিভাইসের মধ্যে কানেকশন, যে দুইটা ডিভাইসের মধ্যে কানেকশন করব, এই দুইটা ডিভাইস দুই ক্যাটাগরির হবে। দুইটা ডিভাইস দুই ক্যাটাগরির হবে। ক্যাটাগরির মধ্যে মনে করেন যে ক্যাটাগরি 1-এ পড়ে কি? ক্যাটাগরি 1-এ পড়ে হচ্ছে ল্যাপটপ, পিসি, সার্ভার, তারপরে হচ্ছে রাউটার। এইগুলি সব এক ধরনের ডিভাইস। এখন আপনি ল্যাপটপ থেকে পিসি, ল্যাপটপ থেকে সার্ভার, ল্যাপটপ থেকে রাউটারে দিবেন, তাহলে আমাদেরকে যখন সিমিলার টাইপে হবে তখন এখানে দিতে হবে ক্রস ওভার। সরি, সিমিলার টাইপে দিলে যে আমরা স্ট্রেট বলছিলাম, স্ট্রেট থ্রো কেবলটা দিবেন। তার মানে আমরা সিমিলার টাইপের হলে ক্রস ওভার দিতে হবে। সিমিলার টাইপ ডিভাইস হলে ক্রস ওভার দিতে হবে, ক্রস কেবলটা দিতে হবে, ক্রস কেবল দিয়ে কানেক্ট করতে হবে। আর ক্যাটাগরি 2-তে হচ্ছে স্ট্রেট থ্রো, যেখানে আপনার থাকবে হচ্ছে মানে আছে, এখানে আছে সুইচ, তারপরে ফায়ারওয়াল। সহজ কথায় একটা ক্যাটাগরি, আমরা ল্যাপটপ পিসি সার্ভার তো এক ক্যাটাগরি জানি আমরা, এগুলি তো একই জিনিস, কিন্তু রাউটার তো অন্য জিনিস। কিন্তু রাউটারটাও এই ক্যাটাগরির মধ্যে মনে রাখতে হবে। এই ডিভাইসগুলির মধ্যে ইন্টারকানেক্ট করতে গেলে আমরা ক্রস ওভার ইউজ করব, কিন্তু ল্যাপটপের সাথে সুইচ দিব, পিসির সাথে সুইচ কানেক্ট করব, তাহলে আমাদেরকে স্ট্রেইট কেবল ইউজ করতে হবে। আচ্ছা, ক্রস ওভারে আসেন। দেখেন ক্রস ওভারে কি? ক্রস ওভারের একটা সাইড তো এরকম দিলেন, একটা সাইড তো মুখস্থ আছেই আমার, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ মনেই আছে। অপর প্রান্ত কি করবেন? অপর প্রান্তে এইভাবে দিতে হবে। দেখেন এই পাশে অরেঞ্জ হোয়াইট চলে যাবে 3 নম্বরে। তার মানে এই পাশে সিকোয়েন্সটা আপনাকে মনে রাখতে গেলে এই পাশের সিকোয়েন্সটা যদি আবার মনে রাখেন, তাহলে এই পাশে গ্রিন হোয়াইট
তারপরে গ্রিন হোয়াইটের পরে 2 নম্বরে আসছে হচ্ছে গ্রিন, 3 নম্বরে মানে এইখানের সিরিয়ালটা মনে রাখেন, আর এই পাশের এইটাকে মনে রাখতেই হবে যে কোনোভাবে, যে লজিকে মনে রাখেন যে 1 নম্বর গেছে 3-এ, 2 নম্বর গেছে 5-এ, এভাবে যদি মনে রাখেন যে এই পাশটা আমার মুখস্থ আছেই। তারপরে মনে রাখবেন যখন ক্রস ওভার হবে তখন 1 যাবে 3-এ, 2 যাবে 6-এ, 3 যাবে 1-এ, এইভাবে মনে রাখতে হবে। এতটুকু মনে রাখতেই হবে, কারণ এটা নেটওয়ার্কের একদম বেসিক, এটা জানতেই হবে, না আদারওয়াইজ আপনি এই কানেকশন করতে পারবেন না। রিয়েল টাইমে তো করতে পারবেনই না, আপনি যে এখন সিমুলেশনে করবেন, সিমুলেশনের মধ্যে অটোমেটিক দেওয়া যায়, সেই অপশন আছে যে টান দিলেই অটো দিয়ে টান দিলেই নিয়ে নিবে, যেই কানেকশন হওয়া দরকার সেই কানেকশনই নিয়ে নিবে। কিন্তু ওইটা গুড প্র্যাকটিস না, কারণ গুড প্র্যাকটিস না এই জন্যে আপনারা যখন রিয়েল টাইমে ডিভাইস কানেক্ট করবেন তখন তো আপনাকে রিয়েলি বুঝতে হবে যে আমি এখানে স্ট্রেট থ্রো দিব না ক্রস দিব। তখন যদি আপনার জানা না থাকে তাহলে তো আপনার ওইখানে একটা সমস্যা না, আপনাকে আবার খুঁজে বের করতে হবে। বাট আমাদের প্যাকেট ট্রেসারের মধ্যে আমরা যেই টাইপের কানেকশনই দেই না কেন, দেখেন কোথায় গেল প্যাকেট ট্রেসারের মধ্যে, এই যে এবার আসেন কেবল কানেকশন, এই যে 4 নম্বর এটা হচ্ছে কানেকশন লেখা আছে, দেখেন এখানে দিলে কানেকশন আছে। কানেকশনে দিলে এইখানে অনেক রকম কানেকশন আছে। প্রথমটা প্রত্যেকটার উপরে কার্সর নিয়ে গেলে নাম দেখাবে, দেখেন প্রথমটার উপরে যদি নাম নিয়ে যায় অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ, মানে এই সফটওয়্যারটা আপনাকে কি টাইপের কানেকশন হবে সেটা অটোমেটিক্যালি চুজ করে দিবে, আপনার হেডেক করা লাগছে না। কিন্তু সফটওয়্যারে হেডেক না করলেও বাস্তবিকে যখন ইমপ্লিমেন্ট করব তখন আমার হেডেক হয়ে যাবে। বাট আপনি যদি এইখানে দেখে এটা করার পরে এটাকে প্রিন্ট আউট নিয়ে ওইটা দেখে কাজ করেন, তাহলে তো এইখানে আপনি অটোমেটিক যখন দিবেন অটোমেটিকও ক্রস নিয়ে নিচ্ছে, আপনি জেনে যাচ্ছেন যে ক্রস দিতে হবে আবার। বাট এইটুকু মনে রাখা তো খুব একটা কঠিন না যে ক্যাটাগরি 1-এ হচ্ছে ধরে যদি আমরা মানে সিমিলার টাইপের ডিভাইসের মধ্যে কানেকশন করতে গেলে ক্রস ওভার, আর ডিফারেন্ট টাইপের ডিভাইসের মধ্যে কানেকশন করতে গেলে স্ট্রেট থ্রো। সিমিলার টাইপের ডিভাইসের মধ্যে মনে রাখার বিষয় এতটুকুই যে ল্যাপটপ পিসি এইগুলি এক ক্যাটাগরি, রাউটারটাও ওই ক্যাটাগরির মধ্যেই পড়ে, ঠিক আছে? আর বাকি তো ল্যাপটপ থেকে সুইচ হলে, সুইচ থেকে রাউটার হলে এইগুলি তো ডিফারেন্ট ক্যাটাগরি হয়ে যাচ্ছে। তাহলে আসেন আমরা কানেকশন দেই। কানেকশনগুলির মধ্যে যে নাম আছে দেখেন, এই পরেরটার উপরে নিয়ে গেলে আসছে কপার স্ট্রেট থ্রো। কপার স্ট্রেট থ্রো মানে হচ্ছে ক্যাট 6 স্ট্রেট থ্রো কেবল। কপার স্ট্রেট থ্রো মানে ক্যাট 5, ক্যাট 6, ক্যাট 7 যাই করেন ওইটার স্ট্রেট থ্রো ভার্সন। তারপরে দেখেন এই যে লম্বা লাইন কিন্তু ডট ডট আছে, এটার নাম হচ্ছে কপার ক্রস ওভার, লেখা আছে নিচে দিয়ে দেখেন। তারপরটার মধ্যে দেখেন যে ফাইবার অপটিক কেবল, আপনি ফাইবার দিয়ে টানতে চান ফাইবার অপটিক কেবল। তারপর এটার নাম হচ্ছে ফোন লাইন, টেলিফোন লাইন দিতে চান আপনি তাহলে ফোন লাইন। তারপর এটার নাম হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল হচ্ছে যে ডিশের লাইনে যেটা ইউজ করা হয়, ওটা দিয়েও নেটওয়ার্কের কাজ করা হয়, এবং ওটা ক্যাট 6 বা ক্যাট 5-6-এর চেয়ে অনেক বেশি স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারে। ডিশের লাইনে কি হয়, ডিশের লাইনে একটা রিসিভার থেকে আপনাকে সিগন্যাল পাঠাচ্ছে, ডেটা পাঠাচ্ছে, ওইটা আমার টিভির রিসিভার রিসিভ করছে। তার মানে এটাও কিন্তু অনেকটা ইন্টারনেটের ডেটা আসার মতোই, কিন্তু ওই ডেটাটাকে আপনি নর্মালি সব পারপাস ইউজ করতে পারছেন না, শুধুমাত্র ওই চ্যানেলটাই দেখা যাচ্ছে, মানে ওই চ্যানেলটাই ছাড়ছে আপনাকে, ওই চ্যানেলটাই আপনি দেখছেন, কিন্তু ওই কেবলের মাধ্যমে কিন্তু ডেটা আসছে ইন্টারনেটের মতোই। সো এই কোএক্সিয়াল কেবল। এরপরেরটা হচ্ছে আপনার সিরিয়াল ডিসিই, এইগুলি পরবর্তীতে আপনার আস্তে আস্তে বুঝবেন। সিরিয়াল ডিটিই আছে, অক্টাল পোর্ট আছে, বিভিন্ন রকম পোর্ট আছে, লাস্টে একটা ইউএসবি। এখন মনে করেন আমার পিসি থেকে এইটার মধ্যে আমি কি দিব, পিসি থেকে ল্যাপটপে আপনি অটোমেটিক্যালি চুজ দিয়ে দেখেন, অটোমেটিক্যালি চুজ দিচ্ছেন কানেকশন, এটা ক্লিক করেছি, ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন, দুইটার মধ্যে কানেকশন নিয়ে নিছে। খুব সহজে দেখাবো, আবার দেখাবো। দেখেন কানেকশনটা কি নিয়েছে, দেখেন কালো রঙের দাগ ডট ডট, কালো রঙের দাগ ডট ডট মানে কি, এইটা কালো রঙের ডট দাগ কপার ক্রসওভার। তাহলে আমাদের কি নেওয়ার কথা ছিল, যেটা নেওয়ার কথা ছিল সেটা, যেহেতু দুইটা একই ডিভাইস না, দুইটা একই ডিভাইস হলে আমরা বলেছিলাম ক্রসওভার, ডিফারেন্ট ডিভাইস হলে বলেছিলাম স্ট্রেট। তাহলে দেখেন ক্রসওভার নিয়ে নিয়েছে। আচ্ছা আমি কানেকশনটা মুছে দিচ্ছি, দিয়ে আবার কানেকশন, মনে করেন কানেকশনটাকে মুছবো, এই যে ডিলিট ক্লিক করে কানেকশনের উপরে ক্লিক করেন, মুছে গেল। এই দেখেন আবার কানেকশন দিব। এবার আমি এবার বুঝে দিব যে ক্রসওভার কালেকশনে আপনি মনে করেন স্ট্রেট থ্রো নিলেন,
স্ট্রেট থ্রো আমি ভুল করেছি, স্ট্রেট থ্রো হবে না, বাট আমি ভুলে স্ট্রেট থ্রো নিয়েছি, নিয়ে ম্যানুয়ালি দিচ্ছি। দেখেন এখানে ক্লিক করলে আপনাকে পোর্ট দেখাচ্ছে কি কি পোর্ট আছে। যখন আপনি ম্যানুয়ালি করবেন তখন আপনি তো ম্যানুয়ালি কোন পোর্টে লাগাবো সেটাও আসবে, যখন অটোমেটিক্যালি দিবেন ও বেস্ট চয়েসটা নিয়ে নিবে, একটা পোর্টে দিয়ে দিবে। তো আমার এখানে কি কেবল নিচ্ছি আমরা, কপার, স্ট্রেট থ্রো বা ক্রস ওভার যেটাই নেই। RS-232-তে লাগানো যায় না, এখানে লাগে অন্য লাইন, এটা নাই। USB 0, USB 1 দুইটা USB পোর্ট আছে কম্পিউটারে, USB পোর্টে তার এই কেবল লাগাবো না। তাহলে লাগানোর মতো অপশন আছে একটাই, ফাস্ট ইথারনেট। তাহলে আপনাকে ফাস্ট ইথারনেটের উপরে ক্লিক করে দিতে হবে। এইটাই দেখেন, ক্লিক করলে দেখেন এই যে তারটা আসছে। এবার এইটার উপরে ক্লিক করেন, এইখানে ওরকম সিমিলার পোর্ট দেখাবে। এখানে কোথায় লাগাবেন আপনি? USB 0-তে যদি দিয়ে দেন বলবে না, কেবল ক্যান নট বি কানেক্ট ইন USB। তাহলে আপনাকে কি করতে হবে, এইখানে কেবলটাকে আবার ক্লিক করলে এই ফাস্ট ইথারনেটে দিতে হবে। ফাস্ট ইথারনেটে যদি দেন আপনি ফোর্সফুলি কানেকশন দিয়েছেন, কিন্তু এই দুইটা দিয়েছেন স্ট্রেট লাইন, এটা তো কানেকশন হবে না, পিং করবে না, একজন একজনের সাথে কানেকশন পাবে না। তার লাগাই দিছি আমি, জ্যাক তো একই, আমি একটা স্ট্রেট কেবল বানাইছি, বানায় দুইটা পিসির মধ্যে লাগাই দিয়েছি, দিলেই কি কাজ করবে? কাজ করবে না, লাগাইছি। এখানে ব্যাপারটা হচ্ছে সেই রকম। আপনারা এগুলি বাসায় টেস্টিং করে দেখবেন। তাহলে আমরা এখানে কি করব, এইটাকে মুছে দেব। আমরা নিব হচ্ছে এই ক্রস ওভার, এখানে ক্লিক করব ফাস্ট ইথারনেটে, এখানে ক্লিক করব ফাস্ট ইথারনেটে। আপনি অর্গানাইজটা একটু সুন্দর করে করবেন যাতে দেখতে ভালো দেখা যায়, লাইনগুলো স্ট্রেট করে, মানে অর্গানাইজটা পরে কানেকশন দিলাম। সিমিলারভাবে আমরা এখান থেকে আরেকটা কানেকশন নিয়ে নিচ্ছি, প্রিন্টার থেকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। প্রিন্টারের থেকে কানেকশন যে দিব, প্রিন্টারের থেকে কানেকশন দেওয়ার পোর্ট নাই, সো আমাদের একটাই পোর্ট ছিল। দেখেন দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্যাট পোর্ট, এখানে পোর্ট অ্যাভেলেবেল কি আছে, তার মানে এই প্রিন্টারকে আমি USB থেকে আমরা যদি ম্যানুয়ালি কানেকশন দেই, ফাস্ট ইথারনেট আছে আমাকে, তাহলে USB পোর্ট আছে এরকম কোনো প্রিন্টার নিতে হবে। তাহলে এই প্রিন্টারে USB পোর্ট নাই, দেখেন এই প্রিন্টারে ক্লিক করছি, শুধুমাত্র একটা ইথারনেট পোর্ট আছে। তো ইথারনেট পোর্ট আমি এখানে নিলাম, ভালো কথা। এখানে যখন ক্লিক করব এখানে আমাকে USB-তে দিতে হবে, কারণ USB ছাড়া আর পোর্ট নাই, তাহলে এখানে আমি দিতে পারছি না। আমরা ডিভাইসেসে যদি আসি, দেখেন যে পরের ট্যাবে যে এন্ড ডিভাইসের পরে এখানে আসলে হোম ডিভাইসেসের মধ্যে দেখেন এই যে এসি টেসি থেকে শুরু করে অনেক রকম ডিভাইসেস আছে। এরপরে স্মার্ট সিটিতে যে দেখেন যে বেশ কিছু ডিভাইসেস আছে, এইগুলিকেও আপনারা এখানে RFID আর কি, RFID তো নাম শুনেছেন, এইগুলিকে সবগুলিকেই IoT ডিভাইস, এগুলি এইসব ডিভাইসকে কনফিগার করা যায়। ফিজিক্যাল লুকস দেখছেন, কনফিগার, ইন্টারফেস অ্যাটসেট্রা সব কিছুই করা যাবে। আচ্ছা, দুইটা পিসি দেখি আমরা। এই দুইটার মধ্যে এখন আমরা জাস্ট IP বসাবো এবং দুইটার ভিতরে প্যাকেট সেন্ড করে দেখব। প্রিন্টার পরে আসি। দুইটা পিসি নিছি, মনে করেন বাসার দুইটা পিসি আছে আমার, এই দুইটা পিসিকেই আমি এখন নেটওয়ার্ক করব। মানে একই ফাইল দুই জায়গায় রাখা লাগবে না, এক জায়গায় থাকবে, একটা থেকে আরেকটার মধ্যে আমি আদান প্রদান করতে পারবো। তাহলে এইখান থেকে আমাদের প্যাকেট সেন্ড করে যদি দেখি, আমি দেখেন IP কিন্তু এখনো বসাইনি, এইখান থেকে প্যাকেটে ক্লিক করলাম, এইখানে ক্লিক করে আপনি এইখানে যদি ক্লিক করে দেন তাহলে টেস্ট করবে। টেস্ট করার আগে আমাকে তো IP দিতে হবে, নেটওয়ার্কই তো এখনো হয়নি, আমি কেবল কানেকশন দিয়েছি, ভেতরে তো কনফিগারেশন করি নাই, ভেতরে কনফিগারেশন করতে হবে। দেখেন এখানে বলছে ল্যাপটপ 0 হ্যাজ নো ফাংশনাল পোর্ট। আমি যখন এখান থেকে ওইখানে প্যাকেট পাঠাচ্ছি তো ওইখানে কোনো ফাংশনাল পোর্ট পাচ্ছে না। এইটার মানে কি, এই মেসেজটার মানে হচ্ছে IP বসানো হয়নি। ডিভাইস ল্যাপটপ 0 হচ্ছে ডিভাইস, হ্যাজ নো ফাংশনাল পোর্ট, নো ফাংশনাল পোর্ট মানে IP বসানো হয়নি। তাহলে আমরা IP বসাবো। আপনারা চাইলে ডিভাইসের নামও চেঞ্জ করতে পারেন, যে মনে করেন এখানে PC 0 আছে, এটাকে আমি দিতে চাচ্ছি মনে করেন যে iOS PC 1, এটাকে আমি iOS PC 1 দিলাম। আর এই ল্যাপটপকে নাম দিলাম মনে করেন যে iOS PC 2, এটা PC 1, এটা PC 2 নাম দিলাম। এবার দেখেন IP কিভাবে বসাবেন একটু দেখেন, খুব বেশি টাইম নিব না, তারপর আপনাদের কাছে আসবো। এই কাজটুকু আপনারা সবাই করবেন এবং আমি দেখব। তারপরে হচ্ছে দেখেন পিসিতে ক্লিক করলাম, ফার্স্টে 1 মিনিট আমাকে দেখেন, তারপর আপনারা করবেন।
এই যে দুইটার মধ্যে কানেকশন দিয়েছি তো পিসিতে ক্লিক করবেন। পিসিতে ক্লিক করলে পিসিটার চেহারা যেমন দেখাচ্ছে, পিসির ভিতরে কি কি মডিউল অ্যাড করতে পারবেন এইখানে সব মডিউলগুলি দেখাচ্ছে। পিসিকে কনফিগার করা, তার ডেস্কটপ মোড, প্রোগ্রামিং অ্যাট্রিবিউট, আলাদা আলাদা ট্যাব আসছে। আইপি কোথা থেকে বসাতে হয়? আইপি বসানোর জন্য আমরা আসবো ডেস্কটপে। ডেস্কটপে আসবেন, ডেস্কটপে আসলে অনেক অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলিকেও আপনারা ক্লিক করে করে দেখবেন যে কোনটার মধ্যে কি আছে, একটু ঘাটাঘাটি করে দেখলেন। পিসি এবং ল্যাপটপ একই আসবে। আইপি বসাবো হচ্ছে আমরা প্রথম যেটা আইপি কনফিগারেশনে, একদম প্রথম যেটা আইপি কনফিগারেশন, ওইখানে আইপি বসিয়ে দিব। এবার কোন আইপি বসাবো? যেহেতু বাসার কম্পিউটার, আমি একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক করছি, এখানে আমার আইপি নিয়ে কোনো হেডেক নাই। ভ্যালিড যে কোনো আইপি বসায় দিলেই হবে। আর ভ্যালিড বলতে আমরা কি বোঝাচ্ছি বলেন তো? ভ্যালিড বলতে যেহেতু আমরা আইপি ভার্সন 4 বসাবো, আপনাদেরকে বলেছিলাম যে আইপির ভার্সন 4টা হচ্ছে এইরকম, যে ডট দিয়ে সেপারেট করে তার মধ্যে মানে 0 থেকে 255 এই রেঞ্জের যে কোনো একটা নাম্বার, মিনিমাম হতে পারবে 0, ম্যাক্সিমাম হতে পারবে 255, এই রেঞ্জের মধ্যে থেকে যে কোনো একটা নাম্বার, মনে করেন 192 ফর এক্সাম্পল, এরকমভাবে 4টা পার্ট 168.10.210, প্রত্যেকটা পার্ট, ইচ অফ দ্য পার্টের রেঞ্জ হতে পারবে এর মধ্যে, প্রতিটা পার্টের রেঞ্জ 0 থেকে 255 এর মধ্যে হতে পারবে। দিস ইজ কল্ড দ্য ভ্যালিড আইপি অ্যাড্রেস। মানে আপনি একটা আইপি অ্যাড্রেসকে তখনই ভ্যালিড বলবো যখন ওইটার প্রত্যেকটা ভ্যালু, 4টা ভ্যালুর প্রত্যেকটা ভ্যালু 0 থেকে 255 এর মধ্যে থাকবে। তাহলে একটা স্যাম্পল আইপি অ্যাড্রেস দিলাম আমি 192.168.10.210, আর আরেকটা আইপি বসাবো, এইটা বসায় দেই। দেখেন যে এই যে এখন ডেস্কটপে ঢুকে আইপি কনফিগারেশনে ঢুকছি, আইপি কনফিগারেশনে আপনার এখানে আইপি ভার্সন 4 আছে, আইপি ভার্সন 6 আছে। গতকালকে ক্লাসে বলেছিলাম আমরা যা প্র্যাকটিস করব আইপি ভার্সন 4 নিয়ে প্র্যাকটিস করব। তাহলে আইপি ভার্সন 4 এর মধ্যে 4টা বিষয় বসাতে বলেছে। আইপি ভার্সন 6এও 4টা বিষয়ই থাকে। এক হচ্ছে আইপি অ্যাড্রেস ইটসেলফ, যেটা আইপি অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেস হচ্ছে ইটস আইডেন্টিটি। আমার নাম মঞ্জুরুল, এটা আমার আইডেন্টিটি। মঞ্জুরুল বলে আপনারা চিনছেন আমাকে, অন্য কোনো স্যারকে বুঝছেন না। সেমভাবে এই পিসিতে যে আইপি অ্যাড্রেসটা দিব ওইটা হচ্ছে এই পিসির আইডেন্টিটি। তার মানে আমি 210 নম্বর আইপির পিসি বললে আমি ওই পিসিটাকেই বুঝে যাব। প্রথম 3টা অংশ না, লাস্টেরটা হচ্ছে পরেরটার পিসিতে আমি আইপি দেবো কত, ধরেন এক্সাম্পল এটা 168.10.211 দিতেই পারি। এটা একটা পিসিতে দিব, এটা একটা পিসিতে দিব। আমি চাইলে এখানে 10 না দিয়ে 20 ডট দিয়েও করতে পারি, কিন্তু এইটা এক সিরিজের রাখাটাই ওয়াইজ। মানে এই প্রথম অংশটুকু হচ্ছে আইপি অ্যাড্রেসের সিরিজ। আমরা আইপি অ্যাড্রেসের ক্লাস নিয়ে পরে আলোচনা করব, আর পরবর্তী ল্যাবে আলোচনা করব এই আইপি ভার্সনের কয়েকটা ক্লাস হয় এবং কোন ক্লাসে কোন আইপিগুলিকে, মানে আইপি অ্যাড্রেস দেখলে আপনি বলতে পারবেন এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, সেই রেঞ্জটা সহ ওইগুলি ডিটেলস আলোচনায় আসবে। তো আজকের টাস্ক হচ্ছে আমরা যে দুইটার মধ্যে আইপি অ্যাড্রেস বসাবো। তাহলে সিম্পলি দেখেন এখানে 4টা জিনিস বসাতে হয়: আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস। তো আমরা 4টা জিনিসই বুঝবো এবং বসাবো। আজকের জন্য প্র্যাকটিসের জন্য আমাদেরকে শুধু আইপি অ্যাড্রেস লাগবে, বাকি সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসবে, বাকি দুইটা আমরা পরবর্তীতে ধীরে ধীরে বুঝবো। তো আইপি অ্যাড্রেসটা এখানে ক্লিক করে বসিয়ে দেন, 192.168.10.100 ধরেন দিলাম। এখানে ক্লিক করলে সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসছে। সাবনেট মাস্ক আমাকে লিখতে হয় না, সাবনেট মাস্ক সবসময় অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, যাই দেন। ডিফল্ট গেটওয়ে ডিএনএস সার্ভার যা আছে তাই 000 থাকলো। আমার ওইটা এখন কাজ করব না, আমি ডিএনএসেও কাজ করব না আর গেটওয়ে নিয়েও কাজ করব না, এইটা পরের প্র্যাকটিসে দেখবেন। জাস্ট এইটুকু, আর কিছু না। জাস্ট এখানে এইটা লিখছি, কাটা দিয়ে দেন, কেটে দেন। ল্যাপটপে আসেন, সেম ওইটা অটোমেটিক, ওইটা হচ্ছে ডিফল্ট লেখা আছে দেখেন, ডিফল্ট সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক কি এই নিয়ে 2-3টা ল্যাব হয়ে যাবে। সাবনেট মাস্ক প্র্যাকটিস করতে করতে আমাদের 2-3টা ল্যাব যাবে। সো সাবনেট মাস্ক কি, কেন, কিভাবে, এইগুলি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আজকে আমাদের টাস্ক হচ্ছে 2টা ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক করা।
সেমভাবে দেখেন যে PC2 তে আসলাম, মানে ল্যাপটপে ক্লিক করেছি, যেটার নাম হচ্ছে iOS PC2। সেম ওইটার আইপিতে ক্লিক করেন, IPv4 অ্যাড্রেসে ক্লিক করেন এবং ওখানেও অ্যাড্রেস দিয়ে দেন 192.168.10.101। ঠিক আছে, সাবনেট মাস্কে ক্লিক করেন অথবা ট্যাব প্রেস করেন, তাহলে সাবনেট মাস্ক চলে আসছে। সাবনেট মাস্ক আসার পরে আপনারা এটাকেও কেটে দেন। সাবনেট মাস্ক আনবেন তারপরে কিন্তু কাটবেন, মানে আপনি আইপি অ্যাড্রেস বসায় সাবনেট মাস্কে ক্লিক করলেই সাবনেট মাস্ক চলে আসবে, ক্লিক না করলে কিন্তু আসবে না। আর ওই অবস্থায় কেটে দিলে কিন্তু কাজটা কমপ্লিট হলো না। সাবনেট মাস্কে ক্লিক করলে চলে আসছে, এটাকে কেটে দিলেন। এখন আপনি প্রশ্ন আসতে পারে যে স্যার সাবনেট মাস্কটা এরকম কেন, 255.3 বা 255 একটা জিরো কেন? এইগুলির অ্যান্সার পেয়ে যাবেন। এটা আইপি অ্যাড্রেসের ক্লাস অনুযায়ী চলে আসে। কেটে দিলাম। তাহলে দেখেন যে আগেরবার আমরা যখন প্যাকেট একটা থেকে আরেকটায় সেন্ড করেছি তখন কি বলছে, নো ফাংশনাল পোর্ট। এখন আমরা প্যাকেট সেন্ড করব, দেখেন এই ক্লোজ খামটা নিয়ে এইখানে ক্লিক করলাম, আবার এইখানে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন যে সাথে সাথে এখানে লেখা চলে আসছে, কোনো টাইম নাই সাকসেসফুল। সোর্স কি iOS PC1, ডেস্টিনেশন কি iOS PC2, কোন টাইপের প্রোটোকল ইউজ করেছে ICMP। এইটা এখন বুঝবেন না, এটা পরে বুঝে যাবেন, কিন্তু খেয়াল রাখেন ICMP প্রোটোকল ইউজ করা হয়েছে। কত সেকেন্ড লাগছে? 0.000, কোনো সময়ই লাগে নাই, বাকি অংশ আর লাগবে না। তাহলে আমি এখানে মেনলি খেয়াল করব সাকসেসফুল লেখা আসছে কিনা। সাকসেসফুল লেখা আসে নাহলে ফেইল্ড লেখা আসে, আমাকে সাকসেসফুল লেখা আনতে হবে। সোর্স, ডেস্টিনেশন এবং পরে যা আছে এগুলি ইম্পর্টেন্ট না, এটা আমি দেখছি যে কোথা থেকে কোথায় পাঠাইছি। সোর্স ছিল PC1, ডেস্টিনেশন ছিল PC2, সাকসেস হয়েছে। এইটা কোন মোডে? এটা রিয়েল টাইম মোডে। এবার আমরা সিমুলেশন মোডে দেখতে চাই এই জিনিসটাকেই। তার জন্য কি করব, জাস্ট সিমুলেশনে ক্লিক করলেই হবে। সিমুলেশনে ক্লিক করলে ডান পাশ থেকে একটা উইন্ডো আসছে, দেখেন ডান পাশে একটা উইন্ডো আসে, এখানে আপনি প্লে বাটনে প্লে দিবেন। প্লে দিলে দেখাচ্ছে আপনার এই খামটা এইখান থেকে এইখানে গেছে, যাওয়ার পরে সেই স্ট্যাটাস দেখাচ্ছে, যে এখানে পুরো স্ট্যাটাসটা আসতেছে। হ্যাঁ, এইগুলিকে আপনারা একটু কাস্টমাইজ করে নিতে পারেন। দেখেন কি কি স্টেপ পার করেছে প্যাকেট। এইখান থেকে ফার্স্টে 0 সেকেন্ডে iOS PC থেকে ডেটা নেওয়া শুরু করেছে, তারপরে 001 সেকেন্ডে 0.001 সেকেন্ডে iOS PC1 থেকে iOS PC2 তে ডেটা গেছে, তারপরে iOS PC2 থেকে আবার 1-এ ডেটা আসছে। মানে কি, আমি আপনাকে আগে যেমন ওই যে রেজিস্টার চিঠি পাঠানো হতো না, আপনাকে আমি চিঠি পাঠালাম, আপনি পাইছেন কিনা এটা অ্যাকনলেজমেন্ট আবার আমার কাছে আসতো। টিকটা আসছে দেখেন এইখানে একটা খামের মধ্যে টিক আসছে। টিক আসা মানে ওকে, ক্রস আসে তাহলে হয়নি। বেশি ঝামেলা করলে আগুনও ধরে যায়, ঠিক আছে, মাঝে মাঝে। তো দেখেন এইখান থেকে ডেটা পাঠাইছে, এইখান থেকে এ পাওয়ার পরে এইখান থেকে এ আবার রিপ্লাই করছে একে। রিপ্লাইটাও যখন আসছে, মানে অ্যাকনলেজমেন্টটা আমার কাছে না আসা পর্যন্ত আমি কিন্তু শিওর না। আমি রেজিস্ট্রি করে আপনাকে একটা চিঠি পাঠাইছি, আপনি পাইছেন, অ্যাকনলেজমেন্টের স্লিপে সাইন করে দিয়েছেন, ওই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমার কাছে আসা পর্যন্ত কাজটা শেষ হলো না। তার মানে যখনই আমি একটা প্যাকেট এইখান থেকে এইখানে পাঠাচ্ছি তখন নেটওয়ার্কের মধ্যে প্যাকেটটা যাচ্ছে এবং ওইখান থেকে আবার রিপ্লাই আমার কাছে আসবে, আসার পরে এরকম টিক আসবে। তাহলে এইরকম টিক আসলে দেখেন সিমুলেশনেও এখানে সাকসেসফুল লেখা আসছে। এটা কিন্তু রিয়েল টাইমের সাকসেসফুল লেখা না, রিয়েল টাইমে সাকসেস হলে সিমুলেশনে ফেলও হতে পারে। তো যখন সিমুলেশনে আছি তখন সিমুলেশনেও সাকসেসফুল দেখাতে হবে, তার মানে আমার নেটওয়ার্ক এস্টাবলিশ হয়েছে। এটা ছিল একটা ওয়েতে টেস্ট করা। এখন প্যাকেট সেন্ড হচ্ছে কিনা ঠিকমতো, এটা সেকেন্ড যে ওয়েতে টেস্ট করা যায় সেটা হচ্ছে পিং করে দেখা। পিং, PING, পিং করে দেখলে দেখেন আপনি যখন এই পিসিতে ক্লিক করবেন, ক্লিক করে এই যে কমান্ড প্রম্পটে আসবেন। কমান্ড প্রম্পটে এসে আপনি এইখানে লিখবেন হচ্ছে পিং, একটা স্পেস, টাইপ করবেন পিং, তারপর একটা স্পেস। এবার আইপি অ্যাড্রেস দেব, আমি কাকে পিং করতে চাচ্ছি, মানে কাকে আমি নক করতে চাচ্ছি। আমি নক করতে চাচ্ছি, আমি তো কাজ করছি যেটা থেকে, সেটা দেখেন এই যে এরকম গ্রে হয়ে গেছে, মানে আমি এইটাতে ঢুকে আছি এখন।
কোন ডিভাইস থেকে আছি, কোন ডিভাইসে কারেন্টলি আছি সেটা এইভাবে দেখবেন। যদি ঢেকে যায় যে কোনটা থেকে করতেছি না বুঝেন, তাহলে কেটে দিয়ে দেখে নেবেন যে আমি কোন পিসি থেকে পিং করতে চাই সেটাই আছে কিনা। আমি পিং করতে চাই এই পিসি থেকে, আমি ঢুকে আছি এই পিসিতে, তাহলে তো আমার কাজটা হলো না। যখন ডিভাইস বেশি হয়ে যাবে তখনকার কথা বলছি। তাহলে এই পিসি থেকে পিং করব একে, এই পিসি যে পিং করব এর আইপি অ্যাড্রেস তো আমার মনে নাই, এখানে তো 50টা কম্পিউটার আছে, ওইটার আইপি অ্যাড্রেস কত আমার তো মনে নাই। তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে কম্পালসারি, সেটা হচ্ছে প্রত্যেকটা যত ডিভাইস আপনি নেবেন প্রত্যেকটার নিচে আপনি প্ল্যান করছেন যে আইপি অ্যাড্রেসটা, আমি যেমন প্ল্যান করেছি এখানে দিব 192.168.10.100, এটা দিয়েছি 10.101, ওই আইপি অ্যাড্রেসগুলি নিচে লিখে দিব। এই কাজটাকে আপনারা অবশ্যই করবেন, না হলে আপনাদের উল্টাপাল্টা হয়ে যাবে। কিভাবে করবেন? খুব সহজ। দেখেন যে আপনি এখান থেকে একটা, এই যে এইটা নোট, একটা নোট নিলেন, এখানে ক্লিক করেন, আইপি অ্যাড্রেসটা লিখে দিই 192.168.10.100, এইটাকে কপি করে নেন, বা আমরা ভিতরে লিখছিলাম ওইখান থেকেও কপি করে নিতে পারি। এটাকে কপি করে রাখলাম, এখানে আরেকটা নোট নিয়ে ওইটাকে আবার পেস্ট করে দিলাম 101। এবার আপনি এইগুলিকে পজিশনিং করে দিতে পারেন। এইটাকে আমি এর কাছাকাছি নিয়ে আসছি, ঢুকে দেখিনি এটা কি 101 দিয়েছিলাম, হ্যাঁ 10 ডট। দেখেন এখানে যে আইপি অ্যাড্রেস দিছি এইটাকেও কপি করে নিয়ে আপনি লেভেল আকারে দিয়ে দিতে পারেন। এটাকে এখান থেকে কপি করে নিলেন, রাইট ক্লিক দিয়ে কপি করে এইখানে এই যে লেভেল আকারে নিচের যেটা লেখা আইপি, এটা কিন্তু লেভেল। তাহলে অনেক ডিভাইসের মধ্যে আমার কোন ডিভাইসের আইপি কত দিছিলাম এটা তো আগে একটা প্ল্যান করেছি, পরবর্তী লাগলে চেঞ্জও করা যাচ্ছে, যে না আমি এটার আইপি 100 রাখবো না, এটার আইপি আমি 150 দিব। সো এখন আমি পিং করবো, তাহলে দেখেন তাহলে আমরা পিং করে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ডেটাটাই পাস হয়েছে, কোনো ডেটা লস হয়নি। সো কোনো ডেটা লস, যদি একটা ডেটা লস হয় ওইটাও খুব একটা সমস্যা না, কারণ আপনার যদি কানেকশন এস্টাবলিশ না হয় তাহলে একবারও আসবে না, 100% লস হয়ে যাবে। লসের মধ্যে 100% লস দেখাবে। আপনার যদি একটা প্যাকেট কিছু পার্সেন্টেজ লস থাকে ওইটা ইস্যু না, বাট সেই পার্সেন্টেজটা একটা বড় অ্যামাউন্ট না হলেই হয়। 10% 20% ডেটা লস ওইটা ম্যানেজেবল। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে টপোলজিস। টপোলজিস হচ্ছে কম্পিউটারগুলি নেটওয়ার্কের মধ্যে কিভাবে সাজানো থাকে, দ্যাট ইজ কল দ্য টপোলজি। অর্গানাইজটা কিভাবে হচ্ছে, সাজাবো কিভাবে, সেই রকম 6 রকমের টপোলজিস হয়। আমরা হয়তো নেক্সট ল্যাবের আগে থিওরি ক্লাস আছে, থিওরি ক্লাসে হয়তো টপোলজি থিওরি ডিসকাশন হয়ে যাবে, এবং নেক্সট ল্যাব থেকে আমরা ওই টপোলজিসগুলি পসিবল হলে এক ল্যাবে শেষ করব, না হলে 2 ল্যাবে। 6টা রকম টপোলজিস আছে, 6 রকম টপোলজিস দিয়ে আমরা ডিভাইস করব এবং টেস্টিং করে দেখব কানেকশন ঠিক মতো আছে কিনা। এটা নেক্সট ডেট টাস্ক থাকছে। আজকের টাস্ক এই পর্যন্তই আমার দেখানো। এখন আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনাদের কোশ্চেন অ্যান্সার যদি কিছু থাকে সেগুলি আমি আপনাদের কাছে এসে দেখছি।